হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এসএসসি ফিজিক্স প্রি প্রিমিয়াম কোর্সের প্রথম লাইভ ক্লাস আজকে। সো আজকে তোমাদের সাথে অনেক কথা হবে এবং একই সাথে আজকে আমরা অধ্যায় 4 ফিজিক্সের অধ্যায় 4 কাজ ক্ষমতা শক্তি এটার ফুল থিওরি আমরা আজকে একটা ক্লাসে কিন্তু কভার করব। সো বুঝতেই পারতেছো আজকের ক্লাস কতক্ষণ হবে আমি তোমাদেরকে কোনোভাবেই গ্যারান্টি দিতে পারছি না। টপিক আগে শেষ হয়ে গেলে আমি আগে শেষ করে দিব ক্লাস, টপিক যদি শেষ না হয় আর একটু বেশি ক্লাস হবে। সো তোমরা শুরুতে যে কাজটা করবা সেটা হচ্ছে এই ক্লাসটা তোমরা হচ্ছে শেয়ার করে দিবা প্রত্যেকটা গ্রুপে, এবং যারা যারা ক্লাস করতেছো তারা তাদের নিজ টাইম লাইনে অবশ্যই কিন্তু ক্লাসটা শেয়ার করে দিবা। আমি তোমাদের থেকে 1 মিনিট সময় নিচ্ছি, আমিও তোমাদের সাথে সাথে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে বা যেভাবেই হোক মেসেজ দিয়ে হোক নিয়ে আসো, আমরা একসাথে আজকে হচ্ছে লাইভ ক্লাস করব। আমরা আজকে একসাথে অধ্যায় 4 কাজ ক্ষমতা শক্তির ফুল থিওরি ক্লাস আজকে আমরা একসাথে করব। আচ্ছা, তোমাদের কমেন্ট আমি পড়ছি, কারা কারা শেয়ার করছো কমেন্ট করে আমাকে জানাতে থাকো, কারা কারা ফ্রেন্ডদের নিয়ে ক্লাস করতেছো এটাও কিন্তু আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? আচ্ছা, আই গেস আমি আরেকটু জুম আউট করি, হ্যাঁ আরেকটু জুম আউট করে দিই আমি। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি আশা করি। হ্যাঁ আমরা আজকে ক্লাসটা শুরু করতে পারি, তোমরা হচ্ছে জয়েন করতে থাকো। আচ্ছা, তোমাদের কমেন্ট আমি 1 মিনিট নিয়ে নিই, তাই না? আচ্ছা, মাহফুজ মিয়া আছো? ওকে, আমি শুরু থেকে একটু কমেন্টগুলো পড়ি। হ্যাঁ আচ্ছা, শুরু থেকে কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, মিম্মা জান্নাত মিম আছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মিম্মা জান্নাত মিম সহ তোমরা যারা যারা ক্লাসে আছো সবাইকেই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, সবাইকেই ওয়েলকাম ক্লাসে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে সহ কিন্তু আজকে একসাথে ক্লাস করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। তাহলে প্রথমে আমরা হচ্ছে আজকে দেখব টপিকগুলো, আজকে আমরা আগে দেখব, ঠিক আছে, যে আমরা আজকে কোন কোন টপিক পড়বো। সো সবার প্রথমে আমি যদি আজকের টপিকগুলো নিয়ে আমি যদি আলোচনা করি টপিক, সো আমি যদি আজকে টপিকগুলো নিয়ে আলোচনা করি, আমি প্রথমে আজকে আলোচনা করব হচ্ছে কাজ নিয়ে। সো কাজের মধ্যে আমাদের থাকে হচ্ছে ধনাত্মক কাজ, আমি একটু সংক্ষেপে লিখি, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ। সো এই কনসেপ্টগুলো আমাদের বইতে হয়তো বা 1 লাইন 2 লাইন করে করে দেয়া আছে। সো আমাদের কাজ যেটা হবে, আমাদের কাজ হবে এই কনসেপ্টগুলো বোঝা, যাতে করে আমাদের বই থেকে কোনো ধরনের ট্রিকি কোয়েশ্চেন যদি আসে সেটা যাতে আমরা আনসার করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আলোচনা করব শক্তি নিয়ে। আচ্ছা, এখন এই শক্তির মধ্যে কোন শক্তিগুলো, আচ্ছা শক্তি কাকে বলে এটা আমরা আগে দেখব, এরপরে আমরা দেখব হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। শক্তির সংরক্ষণশীলতা নীতি, শক্তির সংরক্ষণশীলতা নীতি বলতে আমরা কি বুঝি, প্র্যাকটিক্যাল লাইফে আমাদের কোথায় অ্যাপ্লিকেশন, এটা আমরা দেখব। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের বইতে সবচেয়ে বেশি ম্যাথ আসে যে টপিক থেকে, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির ক্ষেত্রে আবার এটাকে আমরা ভাগ করলে পাবো হচ্ছে বিভব শক্তি এবং পাবো হচ্ছে গতিশক্তি, ঠিক আছে? সো এগুলো নিয়ে আমাদের কিন্তু ম্যাথ আছে। সো ম্যাথ আমি তোমাদেরকে রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, কিন্তু ম্যাথ করার সকল ট্রিক্স যেহেতু আমাদের থিওরি থেকেই ডেভেলপ করতে হবে, থিওরিটা পড়েই আমাদের কিন্তু ম্যাথে যেতে হয়, তাই না? সো এই জন্য আমরা হচ্ছে এই যে ম্যাথগুলো কিভাবে করব, কোন ক্ষেত্রে কোন হাইটটা কাউন্ট করব, এটা হচ্ছে আমরা আজকের এই ক্লাসটাতে শিখে ফেলবো। আচ্ছা,
তাহলে এরপরে আমরা হচ্ছে দেখব বইতে আমাদের কিছু টপিক আছে, নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি, ওগুলো তোমরা কিভাবে পড়বা আপু তোমাদেরকে সেটার গাইডলাইন দিয়ে দিব। আর লাস্টলি আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্ষমতার মধ্যে মোট প্রদত্ত ক্ষমতা কি, লভ্য কার্যকর ক্ষমতা কি, এই জিনিসগুলো দেখব। কর্মদক্ষতা, এই জিনিসগুলো হচ্ছে দেখব। লাস্টে ওই যে বললাম যে টিপস দিয়ে দিব, হ্যাঁ, যে কিভাবে পড়তে হবে সেটা নিয়ে একটু কথা বলে দিব। সো এই হচ্ছে আমাদের আজকের টপিক। মোটামুটি তোমাদের মাথায় যদি আরও কোনো টপিক আসে যেটা তোমাদের কোনো সমস্যা আছে এই চ্যাপ্টার রিলেটেড, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি সেটাও হচ্ছে অ্যাড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি তাহলে ক্লাসটা শুরু করব। ওকে, তাহলে আই গেস আমি ক্লাসটা আজকে শুরু করতেই পারি। আচ্ছা, ওকে ফাইন, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা প্রথমে আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা শিখব কাজ কি। আচ্ছা, সো প্রথমে আমরা কাজের সংজ্ঞাতে যদি যাই, আমি একটু এটাকে মডিফাই করে লিখি। আচ্ছা, সো এখানে আমি অনেক বড় একটা কথা লিখে ফেলছি। হ্যাঁ, এটা হচ্ছে কি, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। সো এটাকে আমি যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে লিখি তাহলে ডাব্লিউ, এটা দিয়ে আমি বুঝাবো কাজ, ওয়ার্ক ইকুয়ালস টু আমি লিখি হচ্ছে এফ এস কস থিটা। আচ্ছা, সো এখন এই জিনিসটা কি, এটা যদি আমরা একটু বুঝতে চাই, মনে করো আমি এই দিকে বল প্রয়োগ করলাম, এই দিক বরাবর, আমি ধরো এই বিন্দুতে আমি এই দিক বরাবর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার কারণে বস্তু সরণ হলো এই দিকে। তাহলে আচ্ছা, ভেক্টরের উপাংশের কনসেপ্টটা আমাদের ইন্টারে আছে, আমি ওইটা নিয়ে ইন ডিটেলসে যাব না, বাট আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা আজকে ক্লাসে শিখব। তাহলে আমরা এই বস্তুটার উপর যদি এই দিক বরাবর বল প্রয়োগ করি, বস্তুটার সরণ যদি এদিকে হয়, ধরে নিলাম তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে দেখো তো আমরা কোয়েশ্চেনে কি দেখছি, এখানে সংজ্ঞাতে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, এই যে প্রযুক্ত বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফল, বলের দিকে সরণের উপাংশের গুণফল, আমরা এই জিনিসটাকে এইভাবে মনে রাখবো, বল যেদিকে সেদিকে আমাদের সরণের উপাংশটা নিতে হবে। তাহলে এইদিকে আমার বল, তাহলে আমি ধরলাম এটা যদি সরণ হয়, এই দিকে সরণের উপাংশটা হচ্ছে এস কস থিটা, এটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? এটা কিভাবে আসছে এগুলো আমাদের ইন্টারে আছে, এটা আমাদের লাগবে না, জাস্ট আমরা আপাতত এই জিনিসটা মনে রাখবো। তাহলে আমরা দেখো এটার সাথে আমরা যদি সংজ্ঞাটাকে মিলাই, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে আমরা হচ্ছে কাজ বলি। তাহলে এই হচ্ছে আমার কাজের ডেফিনেশন। এখন তোমরা আমাকে কিন্তু কোয়েশ্চেন করতেই পারো যে আপু আমাদের বইতে তো আমরা এই সংজ্ঞাটা হচ্ছে দেখি নাই, আমরা আমাদের বইতে যে সংজ্ঞাটা দেখে আসছি সেটা হচ্ছে জিরো, মানে থিটার ভ্যালুটা যদি জিরো হয়, মানে আমাদের বইতে ছিল যেই সূত্রটা সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। তাহলে আপনি কি আমাদের ভুল সূত্র শেখাচ্ছেন? আচ্ছা, এবার তোমার যে সকল আছে কোয়েশ্চেন সেটার আমি আনসার দিচ্ছি। আচ্ছা, সো এখন আমি চলে যাব হচ্ছে এই ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য কাজ এটার হিসাবে। আচ্ছা, প্রথমে যদি আমরা দেখি যে থিটার ভ্যালু যদি আমার 0 ডিগ্রির সমান কিংবা তার চেয়ে বড় হয় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, এটার একটা কেস দেখব। আমরা দেখব হচ্ছে থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, এটার কেস দেখব, এবং আমরা দেখব হচ্ছে থিটার ভ্যালু যদি 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রি সমান কিংবা তার চেয়ে ছোট হয়। ঠিক আছে, কি দেখবো এটা আশা করি তোমরা সবাই বুঝে গেছো, তাই না? আচ্ছা, অনেকে কিন্তু অনেকের ফ্রেন্ডদের সহ কিন্তু ক্লাস করছে, আমার খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, তোমাদের সবাইকে দেখে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই কেসটা আবার কীরকম হতে পারে। ধরো তুমি বল প্রয়োগ করেছো এইদিকে, এই যে এফ, এদিকে বল প্রয়োগ করেছো, তোমার সরণও হয়েছে এইদিকে, ঠিক আছে, মানে বলও এইদিকে, তোমার সরণও এইদিকে, অর্থাৎ বল এবং সরণ এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে তুমি যদি এখানে এই থিটার ভ্যালু তুমি যদি 0 বসাও, তাহলে cos 0 মানে 1,
তাহলে এখানে আনসার চলে আসে কিন্তু ডাব্লিউ ইকুয়ালস টু এফএস, এটার কথাই তোমাদের বইতে বলা আছে, ঠিক আছে। তাহলে এই যে ডাব্লিউ ইকুয়ালস টু এফএস এর কনসেপ্টটা আমি বললাম, এখানে আমার থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। থিটার ভ্যালুটা 0 কিভাবে হলো, বল যেদিকে সরণ সেদিকে একই লাইন বরাবর, অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এই যে ডাব্লিউ ইকুয়ালস টু এফএস কস 0 ডিগ্রি, কস 0 এর মান 1, যারা যারা ত্রিকোণমিতি পড়ে আসছে সবাই জানি। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়ালস টু এফএস। এবার আসি আরেকটা, ধরো এরকম হতে পারে যে আমার এই দিক বরাবর ধরো আমি বল প্রয়োগ করলাম, একটু আগেই যেটা তোমাদেরকে দেখালাম সরণ হলো এইদিকে, বাট 90-র চেয়ে ছোট যে কোনো ভ্যালু, তাহলে আমার ফর্মুলাটা কি হবে, ডাব্লিউ ইকুয়ালস টু এফএস কস থিটা। এই থিটার ভ্যালুটা কি এফ আর এস, বল এবং সরণ এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, এবার আসি থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, মনে করো তুমি বল প্রয়োগ করতেছো এইদিকে কিন্তু তোমার সরণ হচ্ছে এইদিকে, অর্থাৎ বল এবং সরণ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি যদি ফর্মুলাতে বসাই ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস 90 ডিগ্রি, কস 90-র মান কত, 0, তাহলে এখানে কাজ চলে আসছে 0, অর্থাৎ শূন্য কাজ তাহলে কখন হয়, পরীক্ষাতে কিন্তু এরকম কোয়েশ্চেন চলেই আসে যে শূন্য কাজ কি হওয়া সম্ভব। আচ্ছা, তো শূন্য কাজ কি হওয়া সম্ভব, এটার আনসার কিন্তু এখানে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। যদি থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি হয়, অর্থাৎ বল এবং সরণ এর মধ্যবর্তী কোণ যদি আমার 90 ডিগ্রি হয়, তখন হচ্ছে কি আমার শূন্য কাজ হয়। এখন তোমার মাথার মধ্যে কোয়েশ্চেন আসতেই পারে যে আপু এরকম কি আদৌ হওয়া সম্ভব, এটার এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা আমি আপাতত এখানে দেখাই, বাট এটা হচ্ছে এটারই একটা এক্সাম্পল। মনে করো বৃত্তাকার পথে কোনো বস্তুকে তুমি ঘোরাচ্ছ, বৃত্তাকার পথে তুমি কোনো বস্তুকে ঘোরাচ্ছ। এখন আমরা কেন্দ্রমুখী বল, এখন এত কিছু তোমাদের আমি শেখাচ্ছি জাস্ট একটু এক্সাম্পল দেওয়ার জন্য, একটু ধারণা দেওয়ার জন্য। কেন্দ্রমুখী বল এই কথাটার মানে হচ্ছে কেন্দ্রের দিকে যেই বল। সো কেন্দ্রমুখী বল, এই যে বলটা কাজ করবে এইদিকে, কেন্দ্রের দিকে বল। আর যখন সে ঘুরতেছে প্রতি মোমেন্টে তার সরণ হচ্ছে এইভাবে। আবার মনে করো তার কেন্দ্রমুখী বল এই জায়গায় এরকম, সরণ হচ্ছে এরকম, অর্থাৎ এফ এদিকে এস এদিকে, এফ এদিকে এস এদিকে। তাহলে দেখো তো এখানে এফ আর এস এদের মধ্যবর্তী কোণটা কত, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ তোমাকে যদি কখনো কেউ জিজ্ঞাসা করে যে শূন্য কাজ, এটার একটা এক্সাম্পল দাও তো, তাহলে তোমরা কি বলবা, তোমরা বলবা হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা যে কাজ সেটা কিন্তু শূন্য কাজ হয়। সেখানে হচ্ছে আমার এফ এবং এস এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, সো আশা করি এটা আমরা সবাই বুঝে গেছি যে হচ্ছে থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হবে তখন আমার শূন্য কাজ হবে, এবং একটা এক্সাম্পল আমরা দেখে নিলাম যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। এখানে এফ আর এস এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। এবার আমরা দেখি এর পরের সিচুয়েশন। আচ্ছা, এটা হতে পারে এরকম, তুমি বল প্রয়োগ করলে এইদিকে, তোমার সরণ হলো এইদিকে, মানে 90-র চেয়ে বড় কোণে, ঠিক আছে, এই কেসে হতে পারে। আবার হচ্ছে তুমি ধরো বল প্রয়োগ করলে এইদিকে, তোমার সরণ হলো ঠিক তার বিপরীতে, অর্থাৎ মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ আমার এই কেসটা কি, এই কেসটা হচ্ছে আমার 90 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু 180 সমানও হতে পারে কিংবা তার ছোটও হতে পারে। এই দুইটা কেসে আমরা হচ্ছে এই যে কিভাবে হতে পারে তোমাদেরকে আমি ছবির মাধ্যমে দেখালাম। এখন তোমরা যদি cos 180-র মান দেখো, আমি যদি একটু ফর্মুলা দিয়ে দেখাই, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, থিটার ভ্যালু এই যে এই কেসটাতে 180 ডিগ্রি, তাহলে cos 180 এর মান কত, -1, তাহলে এখানে আনসার চলে আসবে মাইনাসে। হ্যাঁ, সো আবার তুমি যদি 90-র চেয়ে বেশি কোনো মানও নাও, সেক্ষেত্রে তোমার আনসার আসবে হচ্ছে মাইনাসে। তুমি যদি চাও ক্যালকুলেটারে চেক করে নিতে পারো। তাহলে আমরা হচ্ছে এখানে দেখলাম যে এখানে আনসারটা কি নেগেটিভ আসতেছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কমেন্টটা আমি একটু নেই, এরপরে আমি এই টপিকটা আমি তোমাদেরকে একটু সামারাইজ করে আমি নেক্সট টপিকে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, ক্লাস কেমন লাগতেছে সেটা তোমরা হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে থাকো। আরেকটা কথা হচ্ছে আমাদের যে ডে 1 থেকে যে ক্লাসগুলো হয়ে আসছে, কমন মিস্টেক সিরিজের আমরা 4টা ক্লাস করেছি। এরপরে আমরা হচ্ছে বন্দি পাঠশালা পেজ থেকে এগুলো তোমার আপলোড দেওয়া হয়েছে, বন্দি পাঠশালা 9-10 এসএসসি সেকশনেও এই ক্লাসগুলো আপলোড করা হয়েছে। সো আরেকটা ক্লাস যেটা আমি তোমাদেরকে দিয়েছি সেটা হচ্ছে অধ্যায় 2-এর ফুল ম্যাথ ক্লাস, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি। সো ওই ক্লাসগুলো তোমরা কারা কারা করেছো এবং কেমন লেগেছে এটা তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে কিন্তু মিনওয়াইল জানাতে থাকো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এই কেসটা কি, এই কেসটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজ, ঠিক আছে। তাহলে তোমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে ধনাত্মক কাজের ক্ষেত্রে শর্ত কি, শর্ত হচ্ছে
থিটার ভ্যালুটা আমার 0 ডিগ্রির সমান বা তার চেয়ে বড় হবে এবং 90-র চেয়ে ছোট হবে। শূন্য কাজ, হ্যাঁ, এই যে এই কেসটা হচ্ছে শূন্য কাজ। তাহলে শূন্য কাজটা কখন হবে? যখন থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। আর এটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের ক্ষেত্রে আমাদের শর্ত, এই ঋণাত্মক কাজটা তাহলে কখন হবে? যখন থিটার ভ্যালু 90-র চেয়ে বড় কিন্তু 180 সমান কিংবা তার চেয়ে ছোট। এই কেসটা হচ্ছে আমার ঋণাত্মক কাজ, ঠিক আছে? তাহলে কাজ যেটা তোমাদের বইতে W=Fs, ওই ফর্মুলাটা হচ্ছে আমার কেস হচ্ছে এই যে এই কেসটা, যে বল যেদিকে যাবে সরণ ঠিক তার ওই একই দিক বরাবর যাবে, ঠিক আছে? এরকম যখন হবে তখনই হচ্ছে আমার W=Fs। আর এই যে এই জিনিসগুলো, এগুলো আমাদের অবজেক্টিভে কিন্তু আসতেই পারে, যে বল এবং সরণ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 40 ডিগ্রি, তাহলে কাজ কত? সেক্ষেত্রে কিন্তু আমার W=Fs ওই ফর্মুলা দিয়ে করলে কিন্তু হবে না, আমাদেরকে Fs cos থিটা ওই ফর্মুলাতে কিন্তু যেতে হবে। সো কাজ যেটা, এখান থেকে আরেকটা টাইপের কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বাট এর আগে তোমরা আমাকে এটা একটু এনশিওর করো যে এই জিনিসগুলো আমরা সবাই মোটামুটি ক্লিয়ার নাকি। কাজ কাকে বলে সংজ্ঞা তোমাদের লিখে দিলাম, ধনাত্মক কাজ কখন, শূন্য কাজ কখন এবং ঋণাত্মক কাজ কখন। সো এই তিনটা টপিক যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, ক্লাস তো রেকর্ডেড থাকবে, তোমরা পরে দেখেও নিতে পারবা। আর এরপরে আমি যেটা হচ্ছে দেখাবো সেটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন আর কিভাবে আসতে পারে। আচ্ছা, কোয়েশ্চেন আর কিভাবে আসতে পারে এটা একটু আমরা দেখব। আসতে পারে কাজের একক, এটা আসতে পারে কাজের মাত্রা, এটা আসতে পারে। আচ্ছা, সো এই জিনিসগুলো আমরা কিভাবে বের করে থাকি? পরীক্ষার সময় অনেক প্রেশার থাকে, তাই না? পরীক্ষার সময় কিন্তু আমাদের এত কিছু মনে থাকে না। সো আমরা একটু এই জিনিসগুলো একটু দেখবো, যে এই জিনিসগুলো আমরা আসলে কীভাবে বের করে থাকি, হ্যাঁ, এটা আমরা একটু দেখবো। আচ্ছা, একটু আগে আমরা হচ্ছে দেখে আসছি W=Fs, আমাদের বইতে যেহেতু মানে এইটাই অনেক বেশি পরিমাণে ইউজ করা হয়েছে, অর্থাৎ বল যেদিকে সরণ সেদিকে এইটাই। সো আমরা এই সূত্রটা থেকে আমরা এখানে ডিরাইভ করব, ঠিক আছে? তাহলে এখানে আমরা বল, আমি প্রথমে হচ্ছে এককটা যদি তোমাদেরকে দেখাই, বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। আর সরণের একক কি? মিটার। তাহলে আমার দেখো তো আলটিমেটলি ডাব্লিউ বা কাজ যেটা, কাজের তাহলে এককটা কি হবে? কাজের একক হবে নিউটন মিটার। তাহলে কাজের একক এটা হচ্ছে নিউটন মিটার, অথবা এটাকে আমরা জুল দিয়েও লিখি, ঠিক আছে? এই দুটো জিনিস আমরা হচ্ছে অবশ্যই মনে রাখবো। কাজের একক আমরা হচ্ছে নিউটন মিটার এটাও লিখতে পারি, আবার জুল এটাও লিখতে পারি। আচ্ছা, এবার আসি মাত্রা। আচ্ছা, এটা আমি একটু ভেঙে লিখে দেখাই তোমাদেরকে মাত্রার ব্যাপারটা। কাজ ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা? বল গুণ সরণ। আচ্ছা, বলকে আবার আমরা ভাঙলে কি লিখতে পারি বলো তো? আমরা এই জিনিসটা লিখতে পারি না, বলকে ভাঙলে ভর গুণ ত্বরণ, F=ma, এই ফর্মুলা আমরা সবাই জানি। তাহলে এখানে বলের পরিবর্তে আমরা আবার লিখতে পারি ভর গুণ ত্বরণ। এখান থেকে আরও একটা কোয়েশ্চেনের আনসার কিন্তু বের হয়ে আসবে, ঠিক আছে? আমি এটা তোমাদেরকে লিখে দেবো, আগে একটু এখানে শেষ করি। আচ্ছা, ত্বরণ জিনিসটা জানো কি? বেগ ভাগ সময়, একক সময়ে বেগের যে পরিবর্তন সেটাকে আমরা বলি হচ্ছে ত্বরণ। তাহলে এখানে আমরা ভর গুণ ত্বরণেরকে এখানে আমরা লিখতে পারি বেগ ভাগ সময় ইন্টু সরণ। আচ্ছা, বেগটা জানো কি? বেগটা হচ্ছে একক সময়ে সরণের পরিবর্তন যতটুকু হয়, বা আমরা বলি যেটা সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হার, মানে একক সময়ে সরণ যতটুকু হয় সেটাকে আমরা বলি হচ্ছে বেগ। তাহলে এখানে আমরা বেগকে আবার কি লিখতে পারি? বেগকে লিখতে পারি সরণ ভাগ সময়। নিচে একটা সময় আছে অলরেডি, আরেকটা সময় আসবে, তাহলে নিচে হবে কি? সময় স্কোয়ার ইন্টু সরণ। আচ্ছা, তাহলে দেখো তো আমরা কি করলাম। প্রথমে কাজ ইকুয়ালস টু কি? বল গুণ সরণ, এই যে Fs, কে আবার ভাঙলে লিখতে পারি MAS, তাহলে ভর গুণ ত্বরণ গুণ সরণ। ত্বরণকে লিখতে পারি বেগ ভাগ সময়, আর সব কিছু ঠিক আছে বাকি। আবার বেগকে আমরা কি লিখতে পারি? সরণ ভাগ সময়, নিচে একটা সময় ছিল তাই সময় স্কোয়ার। তাহলে আমরা এখন যদি আসি, দেখো তাহলে এখানে আমাদের সবগুলোকে এখন আমার মৌলিক রাশিতে চলে আসছে, তাই না? মৌলিক রাশি, লব্ধ রাশি, এগুলো কিন্তু আমরা জানি। মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশিকে ভাঙলে তুমি অন্য কোনো আর রাশি পাবা না, সেগুলোকে আমরা বলি হচ্ছে মৌলিক রাশি। আর যৌগিক রাশি বা লব্ধ রাশি যেগুলো, সেগুলোকে ভাঙলে তুমি আরও অনেক মৌলিক রাশি
পাবা। তাহলে এখানে আমরা জানি ভর, সরণ, সময় এই প্রত্যেকটা হচ্ছে মৌলিক রাশি, এগুলোকে আর ভাঙা যাবে না। সো এগুলার আমরা এখন মাত্রা নিই। তাহলে ভরের মাত্রা কত? ভরের মাত্রা m। ভরের ইংরেজি হচ্ছে ম্যাস, ম্যাসের প্রথম লেটার m। এরপরে সরণকে আমরা যদি মানে প্রকাশ করতে চাই, দৈর্ঘ্যের মাধ্যমেই তো প্রকাশ করি, তাই না? দৈর্ঘ্য, এটার ইংরেজি হচ্ছে লেন্থ। তাহলে লেন্থের ফার্স্ট লেটার l। সরণ একটা, আরেকটা সরণ, দুইটা সরণ, তাহলে এখানে হবে l স্কোয়ার। আর নিচে হচ্ছে টি স্কোয়ার, সময়, এটার ইংরেজি হচ্ছে টাইম। টাইমের ফার্স্ট লেটার টি, তাহলে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার। ওইটা না লিখে আমি লিখতে পারি এম এল স্কোয়ার t⁻²। ঠিক আছে? তাহলে দেখো কত ইজিলি আমরা হচ্ছে বের করে ফেললাম। তাহলে এইটা হচ্ছে আমার কাজের মাত্রা। তাহলে কাজের মাত্রাটা হচ্ছে এম এল স্কোয়ার t⁻²। তাহলে এখানে আমরা দেখলাম কাজের একক কি, আমরা দেখলাম কাজের মাত্রা কি। ঠিক আছে? সো এগুলো অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখন তোমরা যদি কি বলে পরীক্ষার সময় প্রেশারে তোমরা যদি ভুলে যাও, তখন তোমরা কিভাবে বের করতে পারবা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস, যেটা ধরো তোমাকে এখানে আসতেই পারে এরকম কোয়েশ্চেন যে কাজ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো, এটাও তো আসতে পারে, তাই না? তখন কিন্তু আমাদের আনসার এইভাবেই কিন্তু দেখাতে হবে। তখন আমরা সবসময় এই জিনিসটা কিন্তু খেয়াল করবো যে আমাদের অনুধাবনমূলক যে প্রশ্নগুলো থাকবে, আমরা তাহলে প্রথমে লিখবো হচ্ছে সংজ্ঞা লিখে দিব। তাহলে প্রথমে আমরা কাজের সংজ্ঞাটা লিখবো, বা তুমি যদি চাও যৌগিক রাশি বা লব্ধ রাশি সেটা সংজ্ঞাও তুমি লিখতে পারো। এরপরে আমরা এরকমভাবে ভেঙে ভেঙে দেখাবো যে কাজকে আমরা এরকমভাবে এই যে মৌলিক রাশিগুলার মাধ্যমে তাদেরকে আমি প্রকাশ করতে পারি। এরপরে মৌলিক রাশিগুলোর মাত্রা, এটা দিয়ে তো তুমি কি করতে পারো, মাত্রা লিখতেই পারো। বা তোমার যদি এই কোয়েশ্চেনের আনসার করতে হয় কাজ একটি লব্ধ রাশি, এতটুকু পর্যন্ত লিখে তুমি বললা যে কাজকে এই যে এতগুলো মৌলিক রাশির মাধ্যমে প্রকাশ করা যায়, যেহেতু কাজকে ভাঙলে আমি এতগুলো মৌলিক রাশি পাচ্ছি, যার কারণে আমার এখানে কাজ হচ্ছে কি আমার লব্ধ রাশি বা যৌগিক রাশি। ঠিক আছে? ওকে, তো আমরা এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার নাকি? এটা আমরা হচ্ছে কমেন্ট সেকশনে জানাবো। আচ্ছা, আপু অনেক কষ্ট করে আমাদের সামনে পদার্থকে সহজ করে তুলতে চায়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অলরেডি আমাদেরকে কিন্তু আনসার দেওয়া শুরু করে দিয়েছে। আমার আগে অনেক আনসার দিয়েছো, কাজের একক, কাজের মাত্রা, শাকিরা আনসার দিয়েছো। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি আমরা সবাই ক্লিয়ার। এগুলো আমাদের অবজেক্টিভ এবং একই সাথে সিকিউ, এটার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো তোমাদের যারা ফ্রেন্ডরা এখন পর্যন্ত ক্লাসে জয়েন করে নেই, মেনশন দিয়ে তাদেরকে কিন্তু জয়েন করিয়ে ফেলো। কারণ একটা ক্লাসের মাধ্যমে তোমরা যদি একটা ফুল অধ্যায়ের থিওরি তোমরা যদি পড়ে ফেলতে পারো, আমার তো কোনো লাভ নাই, লাভ তো তোমাদের, তাই না? তাহলে হচ্ছে ফ্রেন্ডদেরকেও কিন্তু হেল্প করতে হবে। আচ্ছা, আর যারা হচ্ছে নেগেটিভ কমেন্টস করবে তাদেরকে আমরা হচ্ছে ইগনোর করব। ঠিক আছে? কারণ আমরা যদি দেখা যায় কি তাদের উপর বেশি ফোকাস করি, তাহলে কিন্তু আমাদের লস, তাই না? কারণ আমরা তো একটা কি করতেছি, ভালো কাজ করতেছি। সো যারা নেগেটিভ কমেন্ট করবে তাদেরকে জাস্ট ইগনোর। তাদেরকে তোমরা যখন কি করবা না, পাত্তা দিবা না, তখন দেখবা তারা এমনি চুপ হয়ে গেছে। ঠিক আছে? সো এটা হচ্ছে টিপস। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। কাজ কি, ধনাত্মক কাজ কি, ঋণাত্মক কাজ কি, শূন্য কাজ কি, কাজের একক কি, কাজের মাত্রা কি, কাজ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। সো আমাদের এতটুকু টপিক মোটামুটি ডান। ঠিক আছে? ওকে, এবার আসি আমরা আমাদের এর পরের টপিকে। তো আমরা আমাদের প্রথম টপিক ডান, এতটুকু আমরা শেষ করে ফেলেছি। ঠিক আছে? আচ্ছা, সো এবার আসি আমাদের শক্তি এবং শক্তির সংরক্ষণশীলতা নীতি। আচ্ছা, তাহলে আমরা যদি বলি শক্তি কি? শক্তি হচ্ছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে আমি যদি কোনো বস্তুর ওপর কাজ করি, এর মানে কি তার মধ্যে আমি শক্তি দিচ্ছি, অর্থাৎ ধনাত্মক কাজ হচ্ছে বা ধনাত্মক শক্তি বা আমি তার মধ্যে দিচ্ছি। আবার যদি আমি তার থেকে শক্তিটাকে সরিয়ে নিই, তখন কি হবে? ঋণাত্মক কাজ হচ্ছে। আচ্ছা, ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ, এটার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিই, আশা করি একটু ক্লিয়ার হয়ে যাবা তোমরা। দেখো, মনে করো এটা হচ্ছে আমার গাড়ি, আর এখানে আমার মনে করো একটা লোক
সো এই লোকটা এই গাড়িটাকে এই দিক বরাবর একটা বল প্রয়োগ করতেছে F1, ঠিক আছে। এই লোকটা গাড়িটাকে আমার এই দিক বরাবর F1 বল প্রয়োগ করছে, বাট গাড়িটা কন্টিনিউয়াসলি পেছনের দিকে এই দিকেই আসছে। লোকটা তাকে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও গাড়িটা এই দিকে আসছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে লোকের দ্বারা যে কাজটা সম্পন্ন হচ্ছে সেটা কি আমার ঋণাত্মক কাজ, কারণ দেখো তো বল যেদিকে হচ্ছে সরণ তার অপোজিট সাইডে হচ্ছে। বাট এখানে আমি একই কেসে যদি আমি বলি গাড়ির ক্ষেত্রে কি হবে, গাড়িটা কিন্তু এই দিকেই বল প্রয়োগ করছে, তাই না? গাড়ি তার গাড়ি এদিকেই বল প্রয়োগ করতেছে, এদিকেই সরণ করতেছে। তাহলে একই ঘটনার ক্ষেত্রে আমি এখানে বলতে পারি গাড়ি দ্বারা কৃত কাজ, হ্যাঁ, এটা হচ্ছে আমার পজিটিভ। কেন? কারণ গাড়ি এইদিকে বল প্রয়োগ করতেছে, সেই দিকেই আসতেছে। বাট মানুষ দ্বারা, এখানে এই মানুষ দ্বারা কৃত কাজ, এটা কিন্তু আমার নেগেটিভ, কারণ দেখো তো সে এইদিকে বল প্রয়োগ করতেছে কিন্তু স্মরণ হচ্ছে এইদিকে, ঠিক আছে। সো এটা হুট করে আমার হচ্ছে মনে পড়লো, তোমাদেরকে আমি হচ্ছে বলে দিলাম, ঠিক আছে। সো শক্তি নিয়ে খুব একটা কিছু কথা নেই, যেহেতু কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, তাহলে শক্তির একক সেম হবে কাজের এককের মতো, ঠিক আছে। কাজের একক কি ছিল? জুল। তাহলে শক্তির একক কি হবে? জুল। শক্তির মাত্রা কাজের মাত্রার মতনই হবে। কাজের মাত্রা কি ছিল? ml²T⁻²। তাহলে এখানে শক্তি, যে শক্তির মাত্রাটা তাহলে কি হবে? ml²T⁻²। শক্তির মধ্যে আমরা হচ্ছে যত ধরনের শক্তি তোমরা হচ্ছে দেখতে পাও না কেন, বিভব শক্তি বলো, গতিশক্তি বলো, সবগুলোর ক্ষেত্রেই একক এবং মাত্রা সেম। সবগুলোর ক্ষেত্রেই একক হচ্ছে জুল, সবগুলোর ক্ষেত্রেই মাত্রা হচ্ছে ml²T⁻²। ঠিক আছে। সো এই জিনিসগুলো নিয়ে কিন্তু কনফিউশনে থাকা যাবে না। বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি একটু ঘাটাঘাটি করো, তুমি কিন্তু খুব ইজিলি দেখতে পাবা সেখানে কিন্তু তোমাকে বলেছে বিভব শক্তির একক কি। সো অনেকের মনে হবে আচ্ছা বিভব শক্তির একক এটা কি বইতে লেখা আছে, এটা কি কখনো আমি কি বলে পড়েছি? সো আলটিমেটলি শক্তির একক যা হবে, বিভব শক্তির এককও তাই, গতিশক্তির এককও তাই। অর্থাৎ আমি যদি বলি এখানে তোমাদেরকে কাজ, শক্তি, যেহেতু এই চ্যাপ্টারে আমাদের বিভব শক্তি, গতিশক্তি এগুলো নিয়ে আমাদের আলোচনা অনেক বেশি, সো আমরা হচ্ছে এগুলো নিয়ে যদি কথা বলি, এই প্রত্যেকটা জিনিসের একক সেম। এককটা কি? এককটা হচ্ছে জুল। মাত্রা সেম। মাত্রাটা কি? ml²T⁻²। ঠিক আছে। সো আমরা এই জিনিসগুলো আমরা সবাই হচ্ছে মনে রাখবো। আচ্ছা, তো তোমাদের কোয়েশ্চেন যদি থাকে আমি একটু নিয়ে নেই, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আমাকে একটু টাইম দাও, তোমাদের কোয়েশ্চেন আমি নিয়ে নিই। এরপরে আমি হচ্ছে ডিরেক্টলি শক্তির সংরক্ষণশীলতা নীতি, বিভব শক্তি, গতিশক্তি, সেখানে আমি হচ্ছে চলে যাব। ঠিক আছে। আচ্ছা, বলেছিলাম আপু নেক্সট ক্লাসে চলে আসবো, এই যে চলে আসছি। ওকে, নাদিয়া জান্নাত ইকরা, থ্যাংক ইউ সো মাচ। বন্দি পাঠশালার একদম শুরু থেকে আমার স্টিল মনে আছে, লাইভ ক্লাসে এসে আমি একজন মানুষকে ডেইলি পেতাম, সেটা হচ্ছে নাদিয়া জান্নাত ইকরা। ঠিক আছে, আমি আপু খুবই খুশি হয়েছি তুমি আসছো। আচ্ছা আচ্ছা মনি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। ক্লাস আচ্ছা, ক্লাস যাদের আটকে যাচ্ছে এর মানে তোমাদের নেটের প্রবলেম। হ্যাঁ, আমার এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে, আমি কন্টিনিউয়াসলি মনিটর করছি আরেকটা ফোন দিয়ে। ঠিক আছে। ওকে জুল, ওকে আপু প্রদত্ত শক্তি, ব্যয়িত শক্তি এগুলো নিয়ে পড়ান। হ্যাঁ পড়াচ্ছি আসছি, যেগুলো আসবে এখানে ক্ষমতা কর্মদক্ষতা এখানে চলে আসবে। আর তোমার যদি খুবই তাড়া থাকে সেক্ষেত্রে একটা আমার কাছে সলিউশন আছে, সেটা হচ্ছে আমার কমন মিস্টেক সিরিজের আমার অধ্যায় 4 নিয়ে যে সিরিজটা ছিল সেখানে আমি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, মোট প্রদত্ত ক্ষমতা, লভ্য কার্যকর ক্ষমতা, সেখান থেকে একটু কষ্ট করে চেক আউট করে নিয়ে আসো। ঠিক আছে। আচ্ছা সো ফাইন। সো আমরা এতটুকু আশা করি আমরা মোটামুটি সবাই ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত সবাই বুঝে গেলাম। হ্যাঁ, শক্তি কি। আচ্ছা, শক্তি সংরক্ষণশীলতা নিয়ে এটা তোমরা ছোটোবেলা থেকে পড়তে একদম কি বলবো ভাজা হয়ে গেছে। তাও আমি তোমাদেরকে বলে দিই, শক্তি সংরক্ষণশীলতা নীতি হচ্ছে শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হবে না,
শুধুমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে আমার হচ্ছে রূপান্তরিত হবে। যেমন আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, মনে করো লাইট জ্বলছে, আমার সামনেই লাইট আছে, এতগুলো লাইট। সো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমার বৈদ্যুতিক শক্তি থেকে আমার আলোক শক্তিতে পরিণত হচ্ছে, আর কিছু পরিমাণ দেখা যাচ্ছে তাপ শক্তিতেও রূপান্তরিত হচ্ছে। কিভাবে বুঝতে পারছি, লাইটটা যদি আমরা ধরি তখন দেখবো কি গরম হয়ে আসছে, তাই না? অনেকক্ষণ ধরে যদি আমরা দেখি এটাকে, তো এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিলাম। আবার মনে করো মোটরে কি হয়, বৈদ্যুতিক শক্তি তুমি যাও, সেখান থেকে কি হয়, যান্ত্রিক শক্তি তুমি পাও। আবার মনে করো আরেকটা কি বলতে পারি, জেনারেটর আমরা জন্য কখন ইউজ করি, যখন আমাদের লোডশেডিং হয় তখন আমাদের রিপ্লেসমেন্ট হিসেবে তখন আমরা কি করি, জেনারেটর ইউজ করি, যেন আমাদের বৈদ্যুতিক শক্তির সাপ্লাইটা অফ না থাকে। অর্থাৎ এটার আউটপুটটা কি, বৈদ্যুতিক শক্তি পাওয়া। তাহলে আমরা এখানে ইনপুট কি দিচ্ছি, যান্ত্রিক শক্তি। অর্থাৎ জেনারেটরের ক্ষেত্রে আমরা কি করছি, যান্ত্রিক শক্তি দিচ্ছি এবং সেখান থেকে আমরা বৈদ্যুতিক শক্তি পাচ্ছি। সো এরকম আরও অনেক এক্সাম্পল আছে। সো এখান থেকে আমরা আসলে কি বুঝতে পারি, আমরা বুঝতে পারি যে শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। শক্তির কোনো সৃষ্টি নাই, কোনো ধ্বংস বা বিনাশ নাই। এই পৃথিবীতে আমার হচ্ছে মোট শক্তির পরিমাণটা আমার হচ্ছে অপরিবর্তনীয়। একদম শুরুতে আমার মোট শক্তির পরিমাণটা যত ছিল, এখনও ততটুকু আছে, সামনেও ততটুকু থাকবে। সো এটাই হচ্ছে আমার শক্তির সংরক্ষণশীলতা নীতি, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কমেন্ট একটু পড়ে নিই, আমার কাছে খুবই ভালো লাগছে কমেন্টটা। সেটা হচ্ছে ইকরা আমাদেরকে লিখেছে, বিপির ক্লাসগুলো একরকম নেশার মতো। আগে যখন ক্লাস করতাম তখন রাতের খাবারের কথা ভুলে যেতাম, আর আজকে ভাত চুলায় বসিয়ে এসে ক্লাস করতে দেখি ওইটার কথাও ভুলে গেছিলাম। আচ্ছা, আর আমার কথা তো কি বলবো, আমি একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আজকে আমার ল্যাব ফাইনাল ছিল। সো ল্যাব ফাইনাল শেষ করে এসে 2 ঘন্টার জ্যাম, সব কিছু কাবার মানে কি বলবো সহ্য করে এসে আমি আজকে জাস্ট ঘুমিয়েছি। সো আমার অন্য দিন যদি থাকতো তখন আমার মনে হতো যে আমি আর ঘুম থেকে হয়তো বা উঠতাম না, কিন্তু আজকে আমার লাইভ ক্লাস আছে এই টেনশনে আমি আগে উঠে গিয়েছি। কারণ আমার কাছে এটা মনে হয়েছে যে এই ক্লাসটার জন্য অনেক স্টুডেন্ট ওয়েট করে আছে। অনেক স্টুডেন্ট এমনও আছে যারা হচ্ছে হয়তো বা দেখা যায় কোনো কিছুর অভাবে হোক ঠিকমতো কি বলে পড়ালেখাটাকে চালিয়ে যেতে পারে না, ঠিক আছে? এটা কিন্তু মানে কাউকে ছোট করা না, এটা কিন্তু ফ্যাক্ট। সো তাদের জন্য কিছু যদি আমি করতে পারি, আমাকে দেখে কিন্তু খুব মনে হচ্ছে না এনার্জেটিক একদম, বাট আলটিমেটলি সকালে আমি এরকম কি বলবো ড্রেস আপে বের হয়েছি 11টার দিকে, ল্যাব শেষ করে আমি হচ্ছে এই যে আসলাম। আসার পরে এই যে ঠিক মানে এই অবস্থা থেকে আমি আসলে কি বলে বের হইতে পারিনি, এই অবস্থায় আমি হচ্ছে চলে আসছি লাইভ ক্লাসে। সো আসলে আমার কাছে কি বলবো, দিন শেষে এটাই মনে হয় যে তোমাদের জন্য আমি যদি কিছু একটা করতে পারি, ছোট্ট কিছু যদি একটা করতে পারি আমার এই ক্লাসগুলোর মাধ্যমে, যদি কেউ একজন যদি উপকৃত হয়, সেটাতে কিন্তু আমার সার্থকতা, ঠিক আছে? আচ্ছা আপু, আমার হাতের লেখা খুবই বাজে, কিভাবে ঠিক করব? আচ্ছা, তোমাকে অনেক 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 বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে, খুব 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 প্র্যাকটিস করতে হবে, লেখার অভ্যাসটা চালু করতে হবে, দেখবে একসময় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এর বাইরে কোনো সলিউশন অ্যাকচুয়ালি দিতে পারছি না। ঘামতেছো, এই ঘামের কথা আর বললোই না। এখানে হচ্ছে এতগুলো লাইট, উপর দিয়ে কোনো ফ্যান আমি অন করতে পারবো না, না হলে প্রচুর সাউন্ড হবে। সো ওই সাউন্ডের কারণে অনেকের সমস্যা হবে শুনতে। সো এই তো। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি, এটা নিয়েও হচ্ছে কথাবার্তা বললাম, অনেক কথা বললাম। আমরা আবার ক্লাসে আসি। তাহলে শক্তি কি দেখলাম, শক্তি সংরক্ষণশীলতা নীতি কি সেটা নিয়েও আলোচনা করলাম। এবার আমরা দেখব হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির অ্যাকচুয়ালি যে দুইটা পার্ট আছে, বিভব শক্তি এবং গতি শক্তি, এগুলো নিয়ে আমাদের হচ্ছে অনেক কথাবার্তা, আমরা একদম ডিরেক্টলি ওইখানে চলে যাই। তো প্রথমে আমরা আলোচনা করব বিভব শক্তি। সবাই এটার সংজ্ঞাটা খাতায় সুন্দর মতো লিখে রাখবা। বিভব শক্তির সংজ্ঞা অনেকবার আসছে বোর্ডে, রিপিটেড কোয়েশ্চেন একটা। সো এটা আমরা সবাই একটু সুন্দর মতো খাতায় লিখে রাখবো। বিভব শক্তি সংজ্ঞা যদি আমি বলি, স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থা বা অবস্থানে নিয়ে গেলে
বস্তুর যে কাজ করার সামর্থ্য অর্জিত হয় তাকে বিভব শক্তি বলে। সো বিভব শক্তিটাকে আমরা ইপি এটা দিয়ে এক্সপ্রেস করি। সো ইপিটা কি? পটেনশিয়াল এনার্জি। সো পটেনশিয়াল এনার্জি ওখান থেকে আসছে ইপি। তো এখানে আমরা দেখলাম স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে। আচ্ছা, সো এখানে দুটো কথা। প্রথমে আমি যদি অবস্থার কথা বলি, মনে করো বরফে তুমি হচ্ছে কি করলা, তাপ শক্তি প্রদান করলা, গলে গিয়ে কি হয়ে গেল, পানি হয়ে গেল। সো এর মধ্যে কি আমার এখন তাপ শক্তিটা কি জমা আছে? সো এটাই কি আমার বিভব শক্তি হিসেবে কিন্তু জমা আছে। সো এটা নিয়ে আমাদের খুব একটা কথা নেই, অবস্থার কথাটা নিয়ে আমাদের কথা হচ্ছে অবস্থান নিয়ে। সো অবস্থানের যে কনসেপ্টটা এটা আমরা একটু সুন্দর মতো বুঝবো, ঠিক আছে? এখানে কি বলেছে, আমরা শুধুমাত্র এটাই এখন কনসিডার করি, বাট সংজ্ঞা লেখার সময় আমরা হচ্ছে দুইটাই লিখব। অবস্থার কিভাবে পরিবর্তন হচ্ছে এটা আমি আলোচনা করে দিলাম। অবস্থান এই কনসেপ্টটা আমাদের মেইন, এটা দিয়ে আমাদের অঙ্ক আছে। সো আমরা এটা নিয়ে একটু কথা বলবো। সো এখানে আমাদের মনে করো এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার ভূমি। সো এখানে মনে করো কোনো একটা বস্তুকে আমি রেখেছিলাম, এই বস্তুকে আমি নিয়ে এইখানে নিয়ে আসলাম। তাহলে আমি এখানে কি করলাম, বস্তুর অবস্থান পরিবর্তন করলাম। কোনো বস্তুর এই অবস্থান পরিবর্তন করে তাকে আমি অন্য অবস্থানে নিয়ে গেলে তার মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় তাকে আমরা বিভব শক্তি বলি। আচ্ছা, সো এটা হচ্ছে জিনিসটা এরকম যে মনে করো আমার মার্কারটা এতক্ষণ এখানে ছিল, এই মার্কারটাকে আমি টেনে এখানে নিয়ে গেলাম, নিয়ে আমি এটাকে ছেড়ে দিব। এখন যদি আমি ছেড়ে দিই আমার কাজ তো শেষ, আমি এটার অবস্থাটা কি করলাম, পরিবর্তন, অবস্থান আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম, তার অবস্থানটা তো আমি পরিবর্তিত করে ফেললাম। তার অবস্থানটা যেহেতু আমি এখানে পরিবর্তিত করে ফেলেছি, এখন আমার কাজ শেষ। আমি এটাকে যদি ছেড়ে দিই এটা কি এখন নিচে পড়ে যাবে? তাহলে একটা বস্তু কি শুধুই নিচে পড়ে যাবে যদি তার মধ্যে কোনো শক্তি জমা না থাকে? ডেফিনেটলি না। অর্থাৎ আমি যে তার অবস্থানটা পরিবর্তন করে আরেক জায়গায় যে নিয়ে গেলাম, এর মাধ্যমে আমি তার মধ্যে কি একটা শক্তি জমা করে দিলাম। সো এটাই হচ্ছে আমার বিভব শক্তি। সো এটাই এখানে লেখা আছে, স্বাভাবিক অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থানে আমি নিয়ে গেলে তার মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় তাকে আমরা বিভব শক্তি বলি। অর্থাৎ এই বস্তুটাকে আমি টেনে নিয়ে গেলে এখানে যদি আমি নিয়ে আসি, তাহলে এই যে আমি এখানে কি এতটুকু হাইট তাকে উপরে নিয়ে গেলাম, হাইটের প্রথম লেটার এইচ আমি এখানে লিখেছি। তাহলে এই অবস্থানটা পরিবর্তন করে নিয়ে যাওয়ার কারণে এখন তার মধ্যে আমার কাজ করার যে সামর্থ্যটা অর্জিত হবে সেটাই হচ্ছে আমার বিভব শক্তি। তাহলে দেখো তো বিভব শক্তির যে জিনিসটা, এটা আমার তাহলে আলটিমেটলি এটা হচ্ছে ফর্মুলা ইপি ইকুয়ালস টু এম জি এইচ। ঠিক আছে, তাহলে এখানে এমটা কি? এমটা হচ্ছে বস্তুর ভর। আমি একটু লিখে দিই এখানে, এম হচ্ছে বস্তুর ভর, যে বস্তুর অবস্থান তুমি পরিবর্তন করেছো। আর এইচটা কি? এইচ হচ্ছে উচ্চতা। কার উচ্চতা? এইচটা হচ্ছে আমার ভূমি থেকে উচ্চতা। অর্থাৎ এই বস্তুটাকে তুমি ভূমি থেকে কতটুকু উপরে নিয়ে গেলা, কতটুকু উচ্চতায় তুমি তাকে নিয়ে উঠলা, সেটাই হচ্ছে আমার এইচ। তাহলে এমটা কি? এম হচ্ছে বস্তুর ভর, এইচ হচ্ছে ভূমি থেকে উচ্চতা। তাহলে আমরা এখান থেকে ইপি ইকুয়ালস টু এম জি এইচ দেখলাম। বিভব শক্তির একক কি, বিভব শক্তির মাত্রা কি আমি আগেই কিন্তু আলোচনা করে দিয়েছি, সেম কাজের মতোই। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু জিনিস বুঝলাম। এবার আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিই। এটা হচ্ছে তোমার খেলনা গাড়ির এক্সাম্পল। সবার বাসায় আমার যেগুলো ছিল খেলনা, ওগুলো আমার ভাই হচ্ছে ভেঙে ফেলছে। সো আমি আসলে অনেক করে আছে খুঁজছি যে এরকম কোনো কি বলে তোমার খেলনা গাড়ি আর কি পাই নাকি। পরে দেখলাম নাই, আমার ভাই সবই ভেঙে ফেলছে। সো তোমাদের যদি কারো থাকে সেটা তোমরা কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। সেখানে হচ্ছে ধরো তোমার স্প্রিংওয়ালা গাড়ি থাকে না, এরকম বিভিন্ন জিনিসের সাথে ফ্রি দিত আগে, যে বা মনে করো কি বলে খেলনা থাকে যেরকম একটা লোক এরকমভাবে কি করে ড্রাম বাজায়, কখন তুমি যদি পেছন দিয়ে তার মধ্যে কি করো স্প্রিং বারবার ঘোরাতে থাকো, যত বেশি তুমি কি করতে থাকো স্প্রিংটা ঘোরাও, তত কি করে জোরে জোরে সে হচ্ছে ড্রামটা হচ্ছে বাজায়। আবার হচ্ছে দেখা যায় তোমার হচ্ছে খেলনা গাড়িটা আসলে খুব বেশি পপুলার। ওইটা কি হয় পেছন দিয়ে, ধরো এটা যদি আমার গাড়ি হয়, পেছনে তুমি কি করো স্প্রিং দিয়ে হোক বা যেভাবে হোক ঘোরাতে থাকো, যেই তুমি ছেড়ে দিলা ওটা কি করলো সামনে দিয়ে চলে গেল। এর মানে কি তুমি এই যে বারবার যে ঘোরাচ্ছ, এই ঘোরানোর ফলে তুমি কি করতেছো, তুমি যান্ত্রিক শক্তি যেটা মানে সেটাকে তুমি এখানে কি হচ্ছে বিভব শক্তি হিসেবে তার মধ্যে জমা থাকতেছে। এরপরে তুমি যখন ছেড়ে দিচ্ছ সে কি
চলে যাচ্ছে, অর্থাৎ কি এখানে বিভব শক্তিটা কি এরপরে গতির সৃষ্টি করতেছে, অর্থাৎ এখানে বিভব শক্তিটা গতি শক্তিতে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, আবার এখানেও কিন্তু আমি এই এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারি যে এখানে উঠিয়ে আমি যদি কোনো বস্তুকে ছেড়ে দেই ওই বস্তুটা কিন্তু ডিরেক্টলি নিচে পড়ে যাবে, তাই না? এই দেখো এখানে আমি নিয়ে গেলাম, ছেড়ে দিলেই ঠাস করে নিচে পড়ে যাবে, মানে তার মধ্যে কি গতির সঞ্চার হয়। ঠিক আছে, অর্থাৎ বিভব শক্তি কিন্তু গতি শক্তিতে এখানে পরিবর্তিত হতে পারে। ঠিক আছে, সো আমরা এই কনসেপ্ট আশা করি ক্লিয়ার। বিভব শক্তি নিয়ে আর কোনো কথা নাই, আমরা হচ্ছে এখন গতিশক্তিতে চলে যাই। ঠিক আছে, এটা আশা করি সবাই লিখে ফেলছো, না লিখে ফেললে স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে চলে যাই গতিশক্তি। গতিশক্তির এখানে কিছু ইন্টারেস্টিং কথা আছে। আমাদের বইতে একটা ফর্মুলা আছে, ওই যে ½ mu² + w = ½ mv²। ওই সূত্র আমরা অনেকেই বুঝি না, মুখস্থ করে যাই, ওইটা আমরা শিখবো যেটা কীভাবে আসলো। আর তোমরা যদি ইন্টারের বই ইতিমধ্যে যদি কেউ করে থাকো, ঘাটাঘাটি করে থাকো, তোমরা কিন্তু অবশ্যই জেনে গিয়েছো, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। আমি 1 বাই 1 করে আসছি। সো শুরুতে যদি আমি বলি, এখানে হচ্ছে গতিশক্তির কথা যদি আমি বলি, গতিশক্তি এটাকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে ইকে দিয়ে, কাইনেটিক এনার্জি। ঠিক আছে, আমাদের আগেরটা ছিল হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আমি একটু লিখে দেই। আগেরটা ছিল আমাদের পটেনশিয়াল এনার্জি, যেটার বাংলা হচ্ছে বিভব শক্তি, আর এখানে হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, যেটার বাংলা হচ্ছে আমার গতিশক্তি। সো কাইনেটিক এনার্জি ইকে, কাইনেটিক এনার্জি। সো এখানে আমার সংজ্ঞা যদি আমি বলতে যাই, কোনো বস্তুর গতির কারণে তার মধ্যে যে কাজ করার সামর্থ্য অর্জিত হয় বা তার মধ্যে যে শক্তি থাকে তাকে আমরা বলি হচ্ছে গতিশক্তি। কোনো বস্তুর গতির কারণে তার মধ্যে যে কাজ করার সামর্থ্য থাকে তাকে গতিশক্তি বলে। আচ্ছা, সো এখানে কিছু কথাবার্তা আছে, আমি ওখানে আলোচনা করেছি। আমার প্রথমত গতিশক্তির প্রথম ফর্মুলা, এটা আমরা সবারই মুখস্থ, সেটা হচ্ছে ইকে = ½ mv²। সো এটা শর্ত আছে একটা, সেই শর্তটা হচ্ছে ইউ হচ্ছে আমার 0 মিটার/সেকেন্ড হতে হবে। এই ইউটা কি? ইউটা হচ্ছে আমার আদি বেগ। ইউ হচ্ছে আদি বেগ। তাহলে ইকে = ½ mv²। ইকে হচ্ছে আমার গতিশক্তি, গতিশক্তি = ½ mv²। এই হাফ হচ্ছে ½ m, m হচ্ছে বস্তুর ভর আর v হচ্ছে বস্তুর বেগ। তাহলে এখানে ইকে = ½ mv², এই ফর্মুলাটা আমরা কখন লিখতে পারবো? যখন আদি বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড। আমি সবগুলোরই একটা করে এক্সাম্পল দিব, টেনশন করার কোনো কারণ নাই। আর এরপরে মনে করো আমার শুরুতে গতিশক্তি ছিল ½ mu², এটা হচ্ছে আদি গতিশক্তি। এর সাথে তুমি ওই বস্তুর উপর কিছু পরিমাণ কাজ করেছো w, এর ফলে আমার ফাইনাল গতিশক্তি হয়েছে ½ mv²। তাহলে এটা কখন? এটা হচ্ছে ইউ যখন 0 মিটার/সেকেন্ড না। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে আমি একক আর না লিখলাম। তো এখানে কি আমার ইউ যখন 0 হবে তখন ফর্মুলা হচ্ছে ½ mv²। ইউ যদি 0 না হয় ফর্মুলা হবে ½ mu² + w = ½ mv²। আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমার ভর বেগের সাথে সম্পর্ক। এটা নিয়ে আমি একটু আলোচনা করে দিই। ভর বেগের সাথে সম্পর্ক, সেটা হচ্ছে ইকে = ½ mv²। এই ফর্মুলা আমরা সবাই কিন্তু জানি, এখান থেকেই লিখেছি। এখন আমি দুই পাশে যদি আমি m দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে? m * ইকে = m * ½ mv², তাই না? এটা তো আমরা লিখতেই পারি। তাহলে দেখো তো এখানে কি আমরা m পাচ্ছি দুইটা, তাহলে আমি এটাকে একসাথে লিখতে পারি m²। আচ্ছা, এখন আমরা কিন্তু জানি, তাই না, ভরবেগ যদি p হয়, p = কি mv, ভর এবং বেগের গুণফলকে আমরা ভরবেগ বলি। তাহলে ভর এবং বেগ তাদের গুণফলকে আমরা হচ্ছে ভরবেগ বলছি। তাহলে এখানে mv, এরকম দেখো তো আমরা m² v², এটাকে আমরা কি লিখতে পারি? mv², এটা লিখতে পারি। সো mv, তাহলে এখানে আমরা p², এটাও লিখতে পারবো। তাহলে এখানে আমি এই পুরোটার বদলে আমি এখন কি লিখতে পারি? ½ ওখানে কি ছিল m² v², মানে mv² বা এখানে আমি p² লিখতে পারি। তাহলে এখানে আমি যদি এখন ইকে সমান দেখাতে চাই, ইকে হবে p²/2m। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার সূত্র। আমার নিচে কি আদৌ দেখা যাচ্ছে নাকি আমি শিওর না, আছে নিচে মনে হয় দেখা যাচ্ছে না।
একটা লাইন, এটা আমি উপরে লিখছি। আচ্ছা এটা হচ্ছে কোথায় লিখি আচ্ছা এই সাইডে লিখি। তাহলে এখানে আমরা দেখতে পাই ইকে জাস্ট পক্ষান্তর করলেই হয়ে যায়, ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। এখানে আমি আরেকটা ফর্মুলা লিখে ফেললাম। তাহলে এই ফর্মুলাটা কি, এটা হচ্ছে পি হচ্ছে আমার ভরবেগ, এম হচ্ছে আমার বস্তুর ভর, আর ইকে হচ্ছে কি গতিশক্তি। তাহলে ইকে ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার বাই 2m। আচ্ছা এবার আমি এইগুলোর একটা একটা করে এক্সাম্পল দিচ্ছি, এরপর আমি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ওকে, সো তোমাদের এখন পর্যন্ত ফ্রেন্ডরা যদি না এসে থাকে তোমাদের মেনশন করে ফ্রেন্ডদেরকে ধরে নিয়ে আসো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা সো এইটার কথা যদি আমি একটু বলি, এটা হচ্ছে এই যে আদিবেগ ইউ ইকুয়ালস টু 0 যখন হয় তখন হচ্ছে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে আমি যদি একটু এখানে দেখাই, মনে করো একটু আগে আমরা যে কাজটা করেছি, এখানে আমার একটা বস্তু ছিল, এটাকে টেনে নিয়ে আমি হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেলাম। তো এখন তার মধ্যে কি বিভব শক্তি জমা আছে, এখান থেকে আমি যখন বস্তুকে ছেড়ে দিব, বস্তুটা কি পড়ন্ত বস্তুর ন্যায় নিচে পড়তে থাকবে। পড়ন্ত বস্তু অধ্যায় 2-এ আমরা হচ্ছে পড়ে আসছি। পড়ন্ত বস্তু তার ক্ষেত্রে কিন্তু আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তাই না? আমরা কিন্তু পড়ে আসছিলাম পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দুইটা শর্ত ছিল। একটা শর্ত ছিল হচ্ছে আদিবেগ অবশ্যই 0 মিটার পার সেকেন্ড হবে, যেটা আমাদের বইয়ের ভাষায় বলেছে স্থির অবস্থান থেকে পড়বে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে এর উপর, পড়ন্ত বস্তুর উপর শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, অর্থাৎ পড়ন্ত বস্তুটা যখন পড়তে থাকবে এর উপর কোনো ধরনের বাতাসের বাধা বলো বা ঘর্ষণ বলো এগুলো কোনো কিছুই কাজ করবে না, শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণের প্রভাবে সে নিচে পড়তে থাকবে, মানে শুধুমাত্র জি কাজ করবে। এই দুটা শর্ত ছিল পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে এইখানে আমি যখন বস্তুটাকে নিয়ে ছেড়ে দিব, তাহলে এখন কিন্তু সে পড়ন্ত বস্তুর ন্যায় কিন্তু সে নিচে পড়বে। আর পড়ন্ত বস্তুর ন্যায় সে যখন নিচে পড়বে এর মানে তার আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এরকম সকল কেসে আমরা হচ্ছে ইকে ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার ইউজ করে থাকি, ঠিক আছে? তো আশা করি এইটা আমরা সবাই ক্লিয়ার যে কেন আমরা হচ্ছে যখন অঙ্কগুলো করি যে হচ্ছে কোথায় বিভব শক্তি গতিশক্তি সমান, এই সকল ম্যাথের ক্ষেত্রে আমরা কেন ইকে ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার লিখি। এই পুরোটা এক্সপ্লেনেশন আশা করি আপু তোমাদেরকে সুন্দর মতো বোঝাতে পেরেছি। যদি কেউ না বুঝে থাকো কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? ওকে, সো এবার আসি এইটা হচ্ছে আমার কখন। আচ্ছা মনে করো এখানে আছে আমার প্লেয়ার নাম্বার 1, এই হচ্ছে প্লেয়ার নাম্বার 1, 1 নম্বর প্লেয়ার, আর এখানে হচ্ছে 2 নম্বর প্লেয়ার। ভাবছিলাম ক্রিকেট নিয়ে একটা এক্সাম্পল দিব, বাট ক্রিকেট নিয়ে এক্সাম্পল দেওয়ার মুড আসলে নাই, খেলাটা কি বলবো দেখার পর, কতগুলা ম্যাচ দেখার পর, সো এই জন্য এখন ফুটবল নিয়ে এক্সাম্পলটা দিতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার প্লেয়ার নাম্বার 1, এটা হচ্ছে প্লেয়ার নাম্বার 2, এটা হচ্ছে আমার ফুটবল। আচ্ছা তাহলে এই ফুটবলটা এই প্লেয়ার নাম্বার 1 আমার ইউ বেগে ধরো এখানে তাকে ধাক্কা দিল, হ্যাঁ লাথি দিল ধরলাম, মানে এখানে সে পাস করলো ফুটবলটাকে, এখান থেকে এখানে সে পাস করে দিল, তাহলে সে ইউ বেগে পাস করলো। এখন বলটা স্থির না হয়ে এখানে যখন পৌঁছাতে না পৌঁছাতেই প্লেয়ার নাম্বার 2 আবার কি করলো, ভি বেগে এখানে পাস করে দিল, ঠিক আছে? তাহলে একটু দেখো তো আলটিমেটলি আমার কাজটা কি হচ্ছে। প্রথমে আমার বলটার বেগ ছিল ইউ, বলের বেগ ইউ হওয়ার কারণে তার আদি গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার। আদি গতিশক্তি, এই আদি গতিশক্তির ওপর আমার এই প্লেয়ার নাম্বার 2 কিছু পরিমাণ কাজ করেছে, ডাব্লিউ পরিমাণ কাজ করেছে, অবশ্যই সে কাজ তো করেছে, কারণ বল প্রয়োগের কারণে সে এই যে বলটার কিন্তু সে স্মরণ ঘটিয়েছে, তাই না? তাহলে সে তো কিছু পরিমাণ কাজ করেছে, তাহলে আদি গতিশক্তির সাথে কিছু পরিমাণ কাজ করার ফলে ফাইনাল একটা কি গতিশক্তি সে লাভ করেছে, যেখানে তার বেগ হচ্ছে ভি। তাহলে আদি গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার, এর উপর আরেকটু কাজ করার ফলে ফাইনাল গতিশক্তি হয়ে গেল হাফ এম ভি স্কোয়ার। এটা নিয়ে খুব বেশি মানে অঙ্ক তোমাদের নাই বোর্ডে, আমি এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু তোমাদের বইতে যেহেতু আছে এই জন্য আমি আলোচনা করে দিয়েছি। সো এখান থেকে আমরা দেখলাম যে এই সূত্রটা আমাদের কখন হবে, যখন এই আদিবেগটা 0 না, তাই না? দেখো এখানে তো আদিবেগ তো 0 না, একটা তো আদিবেগ তো ছিল, এরপরে না আমার বেগটা চেঞ্জ হয়েছে। আচ্ছা তাহলে আমরা এক্সাম্পলটা দেখলাম। সো এখন আমি যদি এখানে ধরো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার ইকুয়ালস টু ডাব্লিউ, তাহলে এই জিনিসটা কি, এই হাফ এম ভি স্কোয়ার এটা হচ্ছে আমার শেষ গতিশক্তি। আচ্ছা আমি একটু লিখি এটা, হ্যাঁ, যে এটা হচ্ছে আমার শেষ গতিশক্তি মাইনাস
আদি গতিশক্তি ইকুয়ালস টু কি, এটা হচ্ছে কৃত কাজ, তাই না? তাহলে এখানে শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, এই কথার মানে কি? এটার পরিবর্তে আমরা কিন্তু লিখতেই পারি যে গতিশক্তির পরিবর্তন। কোথায় লিখবো? আচ্ছা এটা মুছে দিয়ে লিখি। আচ্ছা এরপর আমি এখানে চলে যাচ্ছি, তাহলে আমরা এখানে লিখতে পারি গতি শক্তির পরিবর্তন ইকুয়ালস টু কৃত কাজ। সো এটাকে আমরা বলি হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। যদি তোমাদেরকে কখনো এরকম কোয়েশ্চেন করে থাকে যে কাজ শক্তি উপপাদ্য বলতে কি বোঝো, তখন আমাদের আনসারটা হবে এইটা। এখন এই কোয়েশ্চেনটা কেন আসতে পারে? কারণ তোমাদের বইতে যেহেতু সূত্রটা তোমাদেরকে দেয়া আছে যে ½ mu² প্লাস w ইকুয়ালস টু ½ mv², যেহেতু তোমাদের এই সূত্রটা হচ্ছে দেয়া আছে, এই জন্য আমি তোমাদেরকে এইটার রিলেভেন্ট কি কি কোয়েশ্চেন আসতে পারে এটা আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? সো এখন আমি একটু তোমাদেরকে সামারাইজ করে দিব যে আমি এতক্ষণ পর্যন্ত কি কি পড়ালাম। আচ্ছা একটু মনে হয় ব্লার হয়েছে, ঠিক আছে, একটু মনে হয় ব্লার হয়েছে, সমস্যা নাই। আমি এখন একটু কথাবার্তা বলি তোমাদের সাথে, কথাবার্তা বলি, আর এর মাঝখানে হচ্ছে ইনশাল্লাহ নেট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি শুরু থেকে তোমাদের সাথে আলোচনা করি, যে আমি ফার্স্টে যেটা বললাম, সবাই একটু মনোযোগী হব। হ্যাঁ, আমি তোমাদেরকে জাস্ট সামারি করে দেব। আমার কথা কিন্তু তোমাদের পর্যন্ত সুন্দর মতো আসছে, হয়তোবা বোর্ডটা ব্লার হয়ে আছে, কোনো সমস্যা নাই, বোর্ডটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? বোর্ডটা ঠিক হয়ে যাবে, বাট আমার কথা যেহেতু তোমাদের সাথে আসছে, তোমাদের কানে আসছে, সো তোমরা সেই কথাটা একটু মনোযোগ দিয়ে সবাই শোনো। সো প্রথম যে কথাটা সেটা হচ্ছে আমার গতিশক্তি কি। কোনো বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলি হচ্ছে গতিশক্তি। গতিশক্তির একক, গতিশক্তির মাত্রা একদম সেম, কাজের মতো। এবার আসি, গতিশক্তিকে আমরা ইংরেজিতে কি বলি? কাইনেটিক এনার্জি। আর এটাকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? কে, কাইনেটিক এনার্জি। এবার আসি ফর্মুলা। আমরা 99% কেসে আমরা কে ইকুয়ালস টু ½ mv² বসিয়ে দেই। এখন কে ইকুয়ালস টু ½ mv², কে মানে হচ্ছে গতিশক্তি, এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে বস্তুর বেগ। কখন এই ফর্মুলা ইউজ করব? যখন আদিবেগ হবে 0 মিটার/সেকেন্ড। সেকেন্ড থিং হচ্ছে আমার এই ফর্মুলাটা ½ mu², হচ্ছে আদি গতিশক্তি প্লাস কৃত কাজ ইকুয়ালস টু হচ্ছে শেষ গতিশক্তি। এটা আমরা কখন হবে? যখন হচ্ছে আমার আদিবেগ ইউ যখন 0 হবে না, ঠিক আছে? যদি এরকম কোনো ম্যাথ তোমাদের আসে যেখানে আদিবেগ 0 নাই, এটা আসলে কি বলে, সাবজেক্টিভে আসার কোনোই চান্স নাই। অবজেক্টিভে হয়তো বা আসতে পারে, যদি একটু তোমাদেরকে ট্রিকি কোয়েশ্চেন করা হয় সেক্ষেত্রে আসতে পারে। আর সেখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে গতিশক্তির পরিবর্তন ইকুয়ালস টু কৃত কাজ, এটাকে আমরা বলি হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। আর লাস্টলি আমরা দেখলাম হচ্ছে কে ইকুয়ালস টু p²/2m, এটা হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। কিভাবে আসছে সূত্রটা এটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তাহলে আমরা দেখো তো কয়টা সূত্র শিখলাম। সবার প্রথমে আমরা শিখলাম হচ্ছে w ইকুয়ালস টু fs cos থিটা, থিটার ভ্যালু যদি 0 হয় w ইকুয়ালস টু fs, 1 নম্বর সূত্র। দ্বিতীয় সূত্র আমরা দেখলাম হচ্ছে বিভব শক্তি ep ইকুয়ালস টু mgh। এরপর আমরা দেখলাম হচ্ছে গতিশক্তি কে ইকুয়ালস টু ½ mv², যেখানে আদিবেগ u ইকুয়ালস টু 0 মিটার/সেকেন্ড। ½ mu² প্লাস w ইকুয়ালস টু ½ mv²। এই ফর্মুলাটা কিন্তু আমার গতিশক্তিরই ফর্মুলা, কিন্তু এখানে আমার আদিবেগটা 0 না। আরেকটা দেখলাম কে ইকুয়ালস টু p²/2m, এখানে p হচ্ছে ভরবেগ আর কে হচ্ছে গতিশক্তি। সো এই হচ্ছে আমার এতক্ষণ পর্যন্ত আমরা ক্লাস যেটা করলাম সেটার সামারি করলাম, ঠিক আছে? আচ্ছা, ব্লার আচ্ছা ঠিক হয়ে গেছে অলরেডি। দেখো তোমরা ব্লার বলতে বলতে ঠিক হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আমি একটু 1 মিনিট একটু রেস্ট নেই, একটু পানি খাবো, আমি 1 মিনিট একটু রেস্ট নেই, এরপরে হচ্ছে আমরা আবার হচ্ছে ক্লাসে ব্যাক করব। আবার তোমরা আবার কি বলে শুরু করে দিও না, আপু কই চলে গেল। জাস্ট 1 মিনিট, আমি আবার হচ্ছে ব্যাক করছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শক্তি দেখলাম, গতিশক্তি দেখলাম, বিভব শক্তি দেখলাম। সো আমাদের এতটুকু মোটামুটি শেষ।
আচ্ছা এবার আসি ম্যাথ। আমরা এই টপিকটা শেষ করেছি, এবার আমরা দেখব ম্যাথ। ম্যাথে তোমরা যে জিনিসটা ভুল করো, হাইট ধরা নিয়ে কিভাবে ধরবা, এগুলো আমি একটু তোমাদের আলোচনা করে দিই। এরপর আমরা ক্ষমতা কর্মদক্ষতা এখানে আমরা চলে যাব, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের যে কোয়েশ্চেন থাকে, যেমন মনে করো এটা হচ্ছে আমার 40 মিটার, আর এখানে মনে করো আমার 10 কেজি ভরের বস্তু রাখা। আমার তোমাদেরকে যেটা কোয়েশ্চেন করে সেটা হচ্ছে, আমি একটা ম্যাথ দিয়ে তোমাদের একটু বুঝাই দিই। কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ, এগুলো নিয়ে আসলে ফুল একটা ক্লাস আসবে, ফুল ম্যাথ রেকর্ডেড ক্লাস আসবে, টেনশনের কোনোই কারণ নাই। বাট আমি তোমাদেরকে এখানে এজন্যই দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের করতে একটু ইজি হয়, ঠিক আছে? আচ্ছা কালকে যখন আমি তোমাদেরকে ফুল রেকর্ডেড ক্লাসটা দিব তখন যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই জন্য আমি লাইভ ক্লাসে আলোচনা করে দিচ্ছি। আচ্ছা এখন আমরা ধরে নিই এরকমভাবে যে এখানে এতটুকু, এটা হচ্ছে আমার এক্স মিটার, এটা হচ্ছে এতটুকু উচ্চতা, ধরে নিলাম যে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হয়, আমি ধরে নিয়েছি। পুরোটা হচ্ছে 40, এতটুকু হচ্ছে এক্স, তাহলে এতটুকু হবে হচ্ছে 40 মাইনাস এক্স। আচ্ছা তাহলে দেখো তো আমার এই যে এটা মনে করো বি বিন্দু, তাহলে বি বিন্দুতে আমার বিভব শক্তির ফর্মুলা কি? mgh। আচ্ছা বিভব শক্তির ক্ষেত্রে আমরা হাইটটা যেন কোথা থেকে কাউন্ট করতাম? নিচে থেকে। তাহলে আমি এই জায়গা থেকে বস্তুটাকে এতটুকু পর্যন্ত তুলেছি, তাহলে আমি এক্স মিটার উপরে তাকে তুলেছি, তাহলে ইপি ইকুয়ালস টু mgx। আচ্ছা আর ইকে ইকুয়ালস আমরা কি জানি? হাফ mv স্কোয়ার। আমরা এই সকল ক্ষেত্রে হাফ mv স্কোয়ার যেন কেন ইউজ করি? কারণ আমরা যখন উপরে নিয়ে বস্তুটাকে ছেড়ে দিই সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর ন্যায় কাজ করে, আর পড়ন্ত বস্তুর ন্যায় কাজ করা মানে আমার তার যে পূর্ব শর্ত ছিল যে তাকে স্থির অবস্থা থেকে পড়তে হবে, সেজন্য আমার এখানে ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখানে আমরা হাফ mv স্কোয়ার, এই এম ভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2gh। হ্যাঁ এখন h মানে সে কতটুকু নিচে নেমে আসছে। আমি একটু যদি এখানে লিখি যে বিভব শক্তির ক্ষেত্রে, বিভব শক্তির জন্য আমার উচ্চতাটা হচ্ছে ভূমি থেকে কত উপরে আছি, ঠিক আছে? আমি যেই বিন্দুতে ধরে নিয়েছি যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, সেই বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে, মানে নিচ থেকে সেটা কতটুকু উপরে আছে, সেই হাইটটা আমরা কাউন্ট করি বিভব শক্তির জন্য। আর গতিশক্তির জন্য যদি বলি, গতিশক্তির জন্য সেটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু থেকে কত নিচে আছি, এটা আমরা দেখি। হ্যাঁ যে সর্বোচ্চ বিন্দু থেকে কত নিচে আছি, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বিভব শক্তির জন্য হাইট কাউন্ট করব নিচে থেকে, গতিশক্তির জন্য হাইট কাউন্ট করব উপর থেকে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই হাইটটা, তাহলে দেখো তো এই সর্বোচ্চ বিন্দু যদি এইটা হয়, এখান থেকে আমরা কতটুকু নেমে আসছি? 40 মাইনাস এক্স, তাহলে 2g ইন্টু 40 মাইনাস এক্স। তাহলে ইউ কত? 0, একটু আগেই বলেছি। তাহলে এখানে আমার থাকে হাফ এম 2 ইন্টু জি ইন্টু 40 মাইনাস এক্স, 2 কাটা, তাহলে এখানে হবে এম জি 40 মাইনাস এক্স। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি কত বের করেছি, বি বিন্দুতে গতিশক্তি কত আমি বের করেছি। শর্ত আমাকে কি বলে? শর্ত মতে দেখো তো এখানে তোমরা সবচেয়ে বেশি ভুল করো। শর্ত মতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। সো এখানে 2 তোমরা আসলে কার সাথে বসাবা এটা নিয়ে তোমরা আসলে অনেক কনফিউজ থাকো। একটা ছোট্ট ট্রিক্স বলি, ধরো তোমাদেরকে বললো যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, যার সাথে র অ্যাড থাকবে যে এর দ্বিগুণ, ওর সাথে সবসময় তোমরা কি করবা? গুণ করবা। যেমন এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকভাবে আসতে পারে, যেমন এটা যদি থাকে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, বিভব শক্তি গতিশক্তির রটা কার সাথে আছে? গতিশক্তির সাথে, তাহলে এর সাথে আমরা 2 গুণ করব, ঠিক আছে? আচ্ছা এখন মনে করো, ধরো বললো যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তাহলে কি করব? বিভব শক্তি গতিশক্তির অর্ধেক মানে এর সাথে এই যে ডিভাইডেড বাই 2। এখন এরকম যদি অনেক ধরনের কোয়েশ্চেনই কিন্তু আসতে পারে, 1/3, 1/4, পারবো না? আশা করি আমরা কিন্তু সবাই পারবো। সো এখানে যে ইপির ভ্যালু তোমরা হচ্ছে বসাবা, ইকের ভ্যালু বসাবা, ক্যালকুলেট করলে তোমরা ওই এক্স পেয়ে যাবা, ঠিক আছে?
আশা করি আমি বুঝাইতে পারছি। আবার ব্লার হয়ে গেছে, আবার ব্লার হয়ে গেছে। আচ্ছা, আসলে এখানে আমার আসলে কিছু করার নাই, বুঝছো? আসলে কখন যে ব্লার হয় আর কখন যে কি হয় আসলে এটা আসলে আমার হাতে নাই একদম। সো এটা নিয়ে আমি আসলে কথাও বলতে পারতেছি না, ঠিক আছে? নেট প্রবলেম, একদম নেট প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ নেট প্রবলেম করছে, কোনো সমস্যা, একটু ওয়েট করি, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু কী নিয়ে আমি একটু আলোচনা করলাম এটা নিয়ে যদি একটু বলি, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। সো বা গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, কখন অর্ধেক। সো এরকম যখন আমাদের ম্যাথ আসবে, জাস্ট ওই একটাই ট্রিক্স, সেটা হচ্ছে হাইটটা। আমরা হাইটটা কি করব, বিভব শক্তির ক্ষেত্রে কাউন্ট করব নিচে থেকে, গতিশক্তির ক্ষেত্রে আমরা হাইট কাউন্ট করব উপর থেকে। দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট করি, হ্যাঁ একটু ওয়েট করি, ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করি আমরা। আচ্ছা, তাহলে আশা করি এতটুকু আমরা সবাই ক্লিয়ার। আমি বোর্ডে এখন আর লিখবো না, আমি একটু কথা বলি। এখন হচ্ছে তোমাদের ঠিক নেটটা ঠিক হয়ে গেলে এরপর আমি আবার লেখাটা স্টার্ট করব, ঠিক আছে? তাহলে একটু কাজটা আমাদের আগাই থাকলো আর কি। তাহলে এখানে আমরা শুরু থেকে এখন পর্যন্ত কি কি দেখলাম এটা নিয়ে যদি একটু কথা বলি। হ্যাঁ, অলমোস্ট ঠিক হয়ে গেছে। এখন কাজ কি, ধনাত্মক কাজ কি, ঋণাত্মক কাজ কি, শূন্য কাজ কি, শক্তি কি, শক্তির সংরক্ষণশীলতা নীতি কি, যান্ত্রিক শক্তি, এটার মধ্যে আমার দুইটা ভাগ, আবার বিভব শক্তি প্লাস গতিশক্তি। আচ্ছা, আরেকটা ধরনের কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি কি মেনে চললো, মোট শক্তির পরিমাণ কি অপরিবর্তনীয়। সো ওই সকল ক্ষেত্রে আমরা কাউন্ট করব কি, যে কোনো 3টা বা 2টা পয়েন্ট নিব, প্রত্যেকটা পয়েন্টের জন্য বিভব শক্তি এবং গতিশক্তি বের করব, এরপরে দুটো আমরা যোগ করে দেব। আমরা দেখব যোগফল প্রত্যেকটা বিন্দুতে সমান, ঠিক আছে? এবার আমি আসছে ফুল ভিডিও একটা আসছে, কালকে আপলোড হয়ে যাবে। সো ম্যাথ ক্লাসটা নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসটাতে আলোচনা করব। আজকে যেহেতু আমাদের শুধুমাত্র থিওরি নিয়ে কথাবার্তা, থিওরিতে আমরা কিভাবে ভালো করতে পারি এটা নিয়ে আমাদের কথাবার্তা থাকবে, ঠিক আছে? আচ্ছা, পার্সেন্টেজ দেয়া থাকলে কি হবে? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। ধরো তোমাকে বললো যে বিভব শক্তি গতিশক্তির 40%, তাই না? তাহলে ইপি ইকুয়ালস টু ইকে ইন্টু এরকম। ধরো তোমাকে বললো বিভব শক্তি গতিশক্তির 40%, তাই না? তাহলে এখানে আমরা কিভাবে তুলে দিব? তাহলে ইপি ইকুয়ালস টু ইকে ইন্টু 40%। তাহলে পার্সেন্টেজ কীভাবে তুলি? 100 দিয়ে ভাগ দিয়ে। এরপরে সেম এখানে তুমি কী করবা, ইপির মান বসাবা, ইকের মান বসাবা, এই তো, আর তো কিছু না, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এতটুকু আশা করি ক্লিয়ার সবাই। সো এবার আসি আমাদের ক্ষমতা এবং কর্মদক্ষতা। এর আগে আমি একটু তোমাদের আমার নোট থেকে একটু কিছু কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলে দিই। এই কোয়েশ্চেনগুলো আসলে পড়ানোর কিছু নাই, বাট এগুলো তোমাদেরকে পড়তে হবে, হ্যাঁ? সো একটু টিপস তোমরা হচ্ছে বলতে পারো। সো এটা আমি তোমাদেরকে একটু বলে দিই, যেগুলো তোমরা সবাই অবশ্যই পড়ে যাবা পরীক্ষার আগে, কারণ এগুলো খুবই ইজি, হ্যাঁ খুবই ইজি। যেমন আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি কি, অনবায়নযোগ্য শক্তি কি। নবায়নযোগ্য শক্তিটা কি? যেটা হচ্ছে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো যে শক্তিটা, ঠিক আছে? যেমন হতে পারে কি জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়োমাস, এই সকল যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তি। অর্থাৎ যে সকল শক্তি আমরা হচ্ছে কি পুনরায় ব্যবহার করতে পারবো সেগুলোকে আমরা বলি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। তাহলে যেগুলো আমরা পুনরায় ব্যবহার করতে পারবো না, যেমন হতে পারে তেল, গ্যাস, কয়লা, সেগুলোকে আমরা বলি হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, ঠিক আছে? একটা হচ্ছে কি রিনিউয়েবল, আর একটা হচ্ছে নন রিনিউয়েবল। সো এই দুটো আমরা অবশ্যই পড়ে নিব, এগুলো কিন্তু সংজ্ঞা হিসেবে আসতেই পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে এগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন আমি একসাথে করেছি। আমার যে নোটবুকটা আছে এখানে আমি হচ্ছে সব একসাথে করেছি। সো আমি হচ্ছে এখান থেকে তোমাদেরকে কোয়েশ্চেনগুলো হচ্ছে বলে দিচ্ছি। সো এটা হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া পরিবেশ বান্ধব নয় কেন, ব্যাখ্যা করো। বুঝতেই পারি আমরা, হ্যাঁ, যেগুলো হচ্ছে এখান থেকে প্রচুর শক্তি উৎপন্ন হয়, তারপর এখান থেকে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি উৎপন্ন হয় যা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এরপরে আছে ভূতাপীয় শক্তিকে কিভাবে ব্যবহারযোগ্য করা যায়, ব্যাখ্যা করো। আমাদের বইতে একটা টপিকই আছে ভূতাপীয় শক্তি, ওখান থেকে পড়লে তোমরা নিজেরাই আনসার করে ফেলতে পারবা। আর এরপরে আছে বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস হিসেবে বিবেচনা করা হয়, ব্যাখ্যা করো। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে খুবই ইজি, হ্যাঁ। যেমন আমরা এখান থেকে আমি তোমাদেরকে একটু জাস্ট আনসারটা যদি তোমাদেরকে আমি হচ্ছে বলে দিই, সেটা হচ্ছে জলবিদ্যুতের পর সবচেয়ে বড় নবায়নযোগ্য শক্তি আসে বায়োমাস থেকে। বায়োমাস বলতে সেই সব জৈব পদার্থকে বোঝায় যাদেরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। যাদেরকে বায়োমাস হিসেবে ব্যবহার করা যায় সেগুলো হচ্ছে লাকড়ি, খড়কুটো, গাছগাছালি, পশু পাখির মল,
পৌর বর্জ্য, ধানের তুষ, লতাপাতা ইত্যাদি। বায়োমাস থেকে সহজে বায়োগ্যাস উৎপন্ন করা যায়। এই গ্যাস আমরা হচ্ছে কি প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে ইউজ করতে পারি। আমরা কি বলে রান্নার কাজে যখন ইউজ করি মিথেন, এগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, সো এগুলোর পরিবর্তে আমরা কিন্তু এই যে এখান থেকে যে গ্যাসটা তৈরি হবে সেগুলো আমরা ইউজ করতে পারি। আবার একই সাথে আমরা কি করতে পারি, বিদ্যুৎ উৎপাদনের কাজেও আমরা এই শক্তিগুলোকে ইউজ করতে পারি। সো এই জন্য আমরা এই কথাটা বলি যে বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস হিসেবে আমরা হচ্ছে বিবেচনা করতে পারি। যেমন আমরা যদি শুধুমাত্র এই তেল, কয়লা, তারপরে কি বলে পেট্রোল, গ্যাস, এগুলোর উপরে যদি আমরা অনেক কি থাকি ডিপেন্ডেন্ট থাকি, তাহলে কিন্তু আলটিমেটলি এই শক্তিগুলা একটা পর্যায়ে কিন্তু শেষ হয়ে যাবে। এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। সো আমাদেরকে কি করতে হবে, বিকল্প একটা উৎস আমাদেরকে চিন্তা করতে হবে, যাতে করে আমরা সেগুলো ইউজ করে আমরা হচ্ছে কি করতে পারি, সারভাইভ করতে পারি। ঠিক আছে, সো এই তো এখানে আমি আরেকটা কোয়েশ্চেন আনসার তোমাদেরকে বললাম। আচ্ছা, আমি তোমাদেরকে এখন যে সকল কথাবার্তাগুলো বললাম সেটা হচ্ছে আমার নেক্সট কোয়েশ্চেনের আনসারেও কিন্তু চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি অনুসন্ধান করা জরুরি কেন, ব্যাখ্যা করো। এই প্রত্যেকটা কিন্তু আমার বোর্ড কোয়েশ্চেনে আসা। হ্যাঁ, এটা আসছে তোমার দিনাজপুর বোর্ড 2016, একটু আগে যেটা বললাম সেটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 2016, আর এর আগে আসছে সকল বোর্ড 2018, আর একদম শুরুতে যেটা বললাম সেটা আসছে দিনাজপুর বোর্ড 2019। হ্যাঁ, সো এই সকল কোয়েশ্চেন আমরা একটু নিজের মতো করে পড়বো। আচ্ছা, এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের বইতে কিছু ইনফরমেশন দেওয়া আছে। যেমন আছে ব্রাজিল বড় আকারে বায়োফুয়েল ইউজ করা শুরু করেছে, কোন দেশ, এগুলো কিন্তু আসতেই পারে ছোটোখাটো কোয়েশ্চেন। বোর্ড কোয়েশ্চেনে কিন্তু দেখা যায় আমাদের যে মেইন ফোকাসটা থাকে সেটা হচ্ছে আমাদের বই। সো বইটা খুব ভালোভাবে পড়তে হবে। আর এই যে মাঝের যে পেজগুলো আছে এই পেজগুলো থেকে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে আমি কিন্তু তোমাদের সাথে অলরেডি ডিসকাস করছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের পরিমাণ কম করা জরুরি কেন। এটা আমরা সবাই জানি, গ্রিন হাউস ইফেক্ট, ওটা লিখে দিলেই হবে। আর এরপরে হচ্ছে আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে, পরিবেশের উপর নবায়নযোগ্য শক্তির প্রভাব কি। আচ্ছা, আর দুইটা হচ্ছে ইনফরমেশন আছে, সেটা হচ্ছে বাতাস ব্যবহার করে যে শক্তি উৎপন্ন করা হয় প্রতি বছর তার ব্যবহার 30% করে বাড়ছে। আর হচ্ছে সোলার প্যানেল কি, সোলার প্যানেল হচ্ছে আমার এমন একটা যন্ত্র যেটাখানে আমরা কি করতেছি, সূর্য থেকে আসা তাপ শক্তি আমরা আমাদের বিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করছি। আর শক্তির রূপান্তর, এটা আশা করি তোমরা সবাই পারবা, বইতেই দেওয়া আছে। সো এই সকল যে সকল আছে ব্যাপারগুলো, এগুলো আমরা অবশ্যই অবশ্যই আমরা বই থেকে পড়ে নেব। ইটস আ মাস্ট, একদম মাস্ট। ঠিক আছে, কারণ এই সকল কোয়েশ্চেন থেকে, আমি আবারও বলছি, এই সকল কোয়েশ্চেন থেকে 1 নম্বরের কোয়েশ্চেন, 2 নম্বরের কোয়েশ্চেন আসা কিন্তু খুবই সহজ। ঠিক আছে, আমি যে সকল কি বলে টপিকগুলো তোমাদেরকে বলেছি এগুলো আমার নোটে আছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে নোট এখন আর অর্ডার নেওয়া হচ্ছে না, একদম অর্ডার নেওয়া ক্লোজ। ঠিক আছে, সো এখন কেউ আমরা হচ্ছে হেল্পলাইনে কল করবো না। আচ্ছা, সো এখানে আমি হচ্ছে আমার নোটে সবগুলো অ্যাড করেছি। আমার নোট ছাড়াও তুমি হচ্ছে এই যে আমি তোমাদেরকে কি করে দিলাম, গাইড করে দিলাম যে তোমরা একটা কোয়েশ্চেনের আনসার কিভাবে করতে পারো। সো আজকে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর এই ক্লাসটা কি আমার থাকবে, রেকর্ডেড থাকবে। এই রেকর্ডেড ক্লাসটা তোমরা সবাই দেখে নিবা, পজ করে করে দেখে এখান থেকে তোমরা হচ্ছে নোট করে ফেলবা। ঠিক আছে, সো এই যে সকল কোয়েশ্চেন আমি আলোচনা করে দিলাম, এই সকল কোয়েশ্চেন কিন্তু পরীক্ষার আগেও পড়তে হবে। এবং তোমরা যদি এই চ্যাপ্টার থেকে খুব এফিশিয়েন্টলি আনসার করতে চাও, অনেক সময় আমাদের যেটা হয় গ নম্বর কোয়েশ্চেন, ঘ নম্বর কোয়েশ্চেন অনেক ইজি থাকে, আমরা সবাই পারি, খ নম্বর কোয়েশ্চেনে গিয়ে আমরা আটকে যাই। ঠিক আছে, সো খ নম্বর কোয়েশ্চেনও তোমরা কিভাবে না আটকাতে পারো সেটা আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। ওকে, আচ্ছা আচ্ছা, ব্যয়িত শক্তি সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, একজন অস্থির হয়ে গিয়েছে ব্যয়িত শক্তি সম্পর্কে শোনার জন্য, তার জন্য আমরা ব্যয়িত শক্তি সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, একটু মনে হয় সমস্যা হচ্ছে নেটে, কোনো প্রবলেম নেই, আমরা ফার্স্টে একটু ডিসকাস করি, নেটটা ঠিক হয়ে গেলে এরপরে আমরা আবার লিখাতে চলে যাব। সো আমরা এতটুকু আমরা টিপসও তোমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে ক্ষমতা, কর্মদক্ষতা, এই সকল টপিক। আচ্ছা, ক্ষমতা জিনিসটা কি, আমি যদি একদম সোজা বাংলায় তোমাদেরকে বলি যে কাজকে সময় দিয়ে ভাগ করলে আমি ক্ষমতা পাই। এখন এটা তো সংজ্ঞায় লিখলে হবে না, জাস্ট তোমাদের মনে রাখার জন্য আমি বললাম যে কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা ক্ষমতা পাই। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট কি বলে সোজা বাংলায় আনসার। এবার আসি সংজ্ঞা, যেটা আমরা পরীক্ষায় লিখতে পারবো। আচ্ছা, তোমাদেরকে আমি মুখে বলি, এরপর আমি লিখে দেবো, একটু ঠিক হলে আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে কোনো বস্তুর একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে
তাকে আমরা বলি হচ্ছে ক্ষমতা। বা আমি যদি বলি কাজ করার হার, হার মানে হচ্ছে একক সময়ে যে পরিমাণ কাজ করে, তাই না? তাহলে কি বললাম, কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাকে আমরা বলি ক্ষমতা। তাহলে আমি যদি বলি পি ইকুয়ালস টু, আমার আনসার দাঁড়াবে W/T। অর্থাৎ এটা আবার কীভাবে আসছে, টি সময়ে কাজ করতে পারে W জুল, তাহলে 1 সেকেন্ড সময়ে কতটুকু কাজ করতে পারে W/T। সো এটাই হচ্ছে আমার ক্ষমতা, P ইকুয়ালস টু W/T। ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্ষমতার সূত্র, ওকে ঠিক হয়ে গেছে। আমি লিখে দিই ক্ষমতা, কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। ঠিক আছে, তাহলে এখানে আমরা হচ্ছে ফর্মুলাও হচ্ছে দেখলাম P ইকুয়ালস টু W/T। তাহলে ক্ষমতার এককটা কি হবে, ক্ষমতার একক, আচ্ছা কাজের একক যেন কি ছিল বলো তো, কাজের একক, আচ্ছা সমান না দিই, কাজের একক কি ছিল, কাজের একক ছিল হচ্ছে আমার জুল। তাহলে এখানে কি হবে, জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, বা এটাকে আমরা বলি ওয়াট। ঠিক আছে, তাহলে ক্ষমতা, ক্ষমতার একক কি, জুল পার সেকেন্ড, বা এটাকে আমরা ওয়াট বলি। এখন এইটা নিয়ে তোমরা কিন্তু অনেক ঝামেলা করো, হ্যাঁ, যেমন এখানে একটা ওয়াট, এখানে একটা কি ডাব্লিউ, এখানে একটা ডাব্লিউ, কোনটা কি? ধরো তোমাকে যদি বলে W ইকুয়ালস টু 4 জুল, এটা হচ্ছে কাজ। ঠিক আছে, কাজকে আমরা ইংরেজিতে বলি ওয়ার্ক, ওয়ার্কের ফার্স্ট লেটার হচ্ছে W। আর আমি যদি ক্ষমতার কথা বলি P ইকুয়ালস টু 4 ওয়াট, এইখানে আমি যেটা ইউজ করেছি ওয়াট, W এটা হচ্ছে একক, ক্ষমতার একক। আর এই ডাব্লিউটা হচ্ছে কাজকে আমি যা দিয়ে এক্সপ্রেস করি, যা দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে এই ডাব্লিউ। আর এটা হচ্ছে ক্ষমতা, ক্ষমতার একক। ঠিক আছে, ক্ষমতার একক এটা হচ্ছে ওয়াট। আচ্ছা, তাহলে আমরা ক্ষমতা কি দেখলাম, কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। আর ক্ষমতার একক দেখলাম জুল পার সেকেন্ড, বা এটাকে আমরা ওয়াটও বলে থাকি। আচ্ছা, নেট একটু প্রবলেম, আপু নোটটার PDF দিলে ভালো। আছে, নোটের PDF না অ্যাকচুয়ালি করা হয়নি আপু, ঠিক আছে, সো আনফর্চুনেটলি আমি প্রোভাইড করতে পারছি না। আচ্ছা আপু, নোটগুলা কি আমরা পাবো না তাহলে? আনফর্চুনেটলি এখন পাওয়া না, সরি টু সে, বাট পাবো না। বাট আমি তোমাদেরকে সব কিছু কিন্তু বলেই দিচ্ছি, একটু কষ্ট করে নিতে হবে, ঠিক আছে, লিখে নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে ক্ষমতার একক আমরা হচ্ছে আলোচনা করলাম। আরেকটা যেটা, সেটা হচ্ছে ক্ষমতার মাত্রা। আমরা সবাই একটু ধৈর্য ধরবো, ঠিক আছে? যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ক্লাস করছো, তোমরা তো কী করছো, বসে বসে ক্লাস করছো, বাট আমি তো কী করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছি। উপর দিয়ে আমার নেটটাও একটু কী করতেছে, দুষ্টামি করতেছে। সো সেটা আমাকে কিন্তু সহ্য করতে হচ্ছে। সো তোমরা একটু কষ্ট করো, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ব্লার হচ্ছে যদিও, ঠিক হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা আপু, আপনি কোন সাবজেক্টে পড়েন? আমি হচ্ছে বুটেক্সে পড়ছি, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, সেকেন্ড ইয়ার। আচ্ছা, নেট কেন এমন করছে, নো আইডিয়া কেন এমন করছে নেট। এতক্ষণ ধরে ঠিকই ছিল, এখন মনে হয় একটু বেশি সময়ের জন্য এমন করছে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, আমরা 1 মিনিট ওয়েট করি, এরপর আমরা আবার ক্লাস কন্টিনিউ করব, নো প্রবলেম। নেট তো অনেক প্রবলেম করতেছে আসলেও। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু আনসার দিই, হ্যাঁ, তোমাদের সাথে একটু হচ্ছে কথা বলতে থাকি, এর মাঝখানে নেট আপনি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ক্ষমতার মাত্রা। দেখো তো, কাজের মাত্রা কি ছিল, ml² T⁻²। এটাকে আমরা সময় দিয়ে ভাগ করেছি, টি দিয়ে ভাগ করে, তাহলে আনসারটা কি হবে, ml² T⁻³ ঠিক আছে? তাহলে ক্ষমতার যে এক মাত্রা, আচ্ছা ঠিক হয়ে গেছে, ক্ষমতার মাত্রা এটা তাহলে কি হবে, ml² T⁻³ তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে ক্ষমতা, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার সূত্র দেখলাম, ক্ষমতার একক দেখলাম, ক্ষমতার মাত্রা দেখলাম। আচ্ছা, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিব, আমরা সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিব এখন, ঠিক আছে? সবাই আমরা একটু স্ক্রিনশট নিয়ে নিব।
ওকে, আশা করি সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো। সো এবার আমরা আসি ইঞ্জিন, আমাদের লাস্ট টপিক। ঠিক আছে, দেখো আজকে নর্মালি আমাদের যে ক্লাসগুলো হয়, নর্মালি আমাদের ক্লাস হয় 1 ঘন্টা বা 50 মিনিট এরকম ধরনের ক্লাস হয়। বাট আমি তোমাদেরকে যেই কথাটা শুরুতে দিয়েছিলাম সেটা হচ্ছে ক্লাস ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না আমাদের টপিক শেষ হয়, যতক্ষণ না আমাদের পড়া শেষ হয়। সো আমাদের পড়া কিন্তু অলমোস্ট শেষের দিকে। ঠিক আছে, সো ক্লাসের শেষেও আমি কিন্তু তোমাদের ঠিক একই রকমের রেসপন্স কিন্তু চাই। ক্লাসের একদম শুরুতে তোমাদের যেমন রেসপন্স ছিল, ক্লাসের শেষেও আমরা সবাইকে নিয়ে আমরা হচ্ছে ক্লাসটা কিন্তু শেষ করতে চাই। আর আমরা এখন যে টপিকটা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, কারণ আমাদের এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসেই বলতে পারো মেইনলি দুটো টাইপ থেকে। একটা হচ্ছে বিভব শক্তি গতিশক্তি, আর একটা হচ্ছে ইঞ্জিনের ম্যাথগুলা। সো আমরা ওই ম্যাথটার দিকে আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা অনেক ধন্যবাদ আজকে ক্লাসের জন্য। আচ্ছা ধন্যবাদ পরে নিচ্ছি ক্লাস শেষে। ঠিক আছে, আচ্ছা সো এখন আসি আমরা আমাদের কর্মদক্ষতার ক্ষেত্রে। সো কর্মদক্ষতার ব্যাপারটা বোঝার আগে আমি একটু ধরো বেসিক ইঞ্জিন আমি এখানে আঁকলাম, সেটা হচ্ছে আমার ইঞ্জিন, বেসিক ইঞ্জিন। হ্যাঁ, একদম বেসিক ইঞ্জিন আমি আঁকলাম। সো এখানে আমি কিছু পরিমাণ ইনপুট দিচ্ছি, কিছু পরিমাণ ইনপুট দিচ্ছি, কিছু পরিমাণ আউটপুট পাচ্ছি, কিছু পরিমাণ ওয়েস্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ইনপুট যা দিচ্ছি, মনে করো আমি হচ্ছে কোনো একটা মোটরে, সাপোজ আমি কোনো একটা মোটরে আমি 100 ওয়াট ক্ষমতা দিলাম। একটা মোটরের পক্ষে কখনোই ওই 100 ওয়াট পুরোপুরি আউটপুট সে আমাকে দিতে পারবে না। ধর আমি একটা মোটর ইউজ করতেছি, পানি তোলার জন্য ইউজ করতেছি, বাট আমি 100 ওয়াট যদি দেই ওখানে, ওই মোটরটার পক্ষে কখনোই সম্ভব না সে আমাকে ওই 100 ওয়াট পুরোপুরি সে হচ্ছে কাজে রূপান্তর করে ফেলবে। নো, এটা সম্ভব না। কেন? কারণ সে কিছু পরিমাণ হলেও তার কি হবে, শক্তি বলো বা ক্ষমতা বলো, সেটা হচ্ছে নষ্ট হবে। ঠিক আছে, তাহলে আমি তাকে যে পরিমাণ ক্ষমতা দিচ্ছি বা আমি তাকে যে পরিমাণ শক্তি দিচ্ছি সেটা হচ্ছে মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতা। বুঝতেই পারতেছো, মোট প্রদত্ত যেই শক্তিটা থাকবে তাকে আমরা হচ্ছে সময় দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা পাবো। আর আউটপুট যেটা, এটা হচ্ছে আমার লভ্য কার্যকর ক্ষমতা। ঠিক আছে, মানে যেটা দিয়ে সে কাজ করবে, লভ্য কার্যকর ক্ষমতা যেটা দিয়ে সে হচ্ছে কাজ করবে। মোট প্রদত্ত ক্ষমতা যেটা হচ্ছে আমি তার মধ্যে দিচ্ছি, লভ্য কার্যকর ক্ষমতা যেটা হচ্ছে ইঞ্জিন আউটপুট হিসেবে বের করছে। আর বাকি যে ওয়েস্ট যেটা বললাম সেটা হচ্ছে অপচয় কৃত ক্ষমতা, যেই ক্ষমতাটা ইঞ্জিনকে ওয়েস্ট করতেছে সেটা হচ্ছে অপচয়কৃত ক্ষমতা। তাহলে আমি মোট প্রদত্ত ক্ষমতাকে মনে করো পি দিয়ে প্রকাশ করলাম, লভ্য কার্যকর ক্ষমতাকে P1 দিয়ে প্রকাশ করলাম, অপচয়কৃত ক্ষমতাকে P2 দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, নেট আর একটু দুষ্টামি করতেছে, কোনো সমস্যা নাই, মনে হয় ঠিকও হয়ে গেছে। এখন একটু দেখি, হ্যাঁ একটু আমরা ওয়েট করি। আচ্ছা, আমার কাছে কিছু অধ্যায়ের নোট আছে, হ্যাঁ আমি কিছু অধ্যায় মনে হয় তোমাদেরকে পাবলিকও করে দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা ব্লার ব্লার। আচ্ছা আপু কি করব বলো, এখন জিনিসটা যদি এরকম মানে আমার হাতে থাকতো যে হচ্ছে আমি জাস্ট কোনটা সুইচ অন বা অফ করলেই ঠিক হয়ে যাচ্ছে নেট, তাহলে আমি করে দিতাম আপু। অ্যাকচুয়ালি নেট প্রবলেম অ্যাকচুয়ালি আমার হাতে নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি তো আলোচনা করছি যে লভ্য কার্যকর শক্তি যেটা, সেটা নিয়ে তো আলোচনা করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট প্রদত্ত ক্ষমতা, লভ্য কার্যকর ক্ষমতা, এটা হচ্ছে অপচয়কৃত ক্ষমতা। তাহলে আমি এখানে লিখতেই পারি এই মোট প্রদত্ত ক্ষমতা P ইকুয়ালস, আমি লিখতে পারি এটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা লভ্য কার্যকর ক্ষমতা হিসেবে আরেকটা অপচয়কৃত ক্ষমতা হিসেবে। তাহলে P ইকুয়ালস টু P1 প্লাস P2। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন আসি কর্মদক্ষতা কিভাবে আসলো। কর্মদক্ষতা আসছে মোট প্রদত্ত ক্ষমতা যদি P হয় তাহলে লভ্য কার্যকর ক্ষমতা হচ্ছে P1। কি বললাম, মোট প্রদত্ত ক্ষমতা যদি P হয় তাহলে লভ্য কার্যকর ক্ষমতা হচ্ছে P1। তাহলে মোট প্রদত্ত ক্ষমতা যদি 1 হয় তাহলে লভ্য কার্যকর ক্ষমতা হবে P1/P। আর মোট প্রদত্ত ক্ষমতা যদি 100 হয়,
আমরা এরকম অঙ্ক আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু পড়ে আসছি, ক্রয় মূল্য যদি 100 হয় বিক্রয় মূল্য কত হবে, হ্যাঁ এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। সো ওরকম টাইপেরই জিনিস এখানে, যে মোট প্রদত্ত ক্ষমতা যদি 100 হয় লভ্য কার্যকর ক্ষমতাটা কত হবে, P1/P ইন্টু 100। তাহলে এটা কি আমরা বলি হচ্ছে কর্মদক্ষতা, অর্থাৎ কর্মদক্ষতাটা হচ্ছে ইটা ইকুয়ালস টু P1/P ইন্টু 100%, অর্থাৎ কর্মদক্ষতাটা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। ঠিক আছে, তো কিভাবে আসছে আমি তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা এখনও কি ব্লার হচ্ছে আমাকে একটু বলো তো, যে কোথায় পাবো সেই নোটগুলো একটু বলবা প্লিজ। আচ্ছা এখানে হচ্ছে আমাদের পেজে আমি আপলোড করে দিয়েছিলাম 2টা চ্যাপ্টারের নোট, ফুল আপলোড করা ছিল, সেখান থেকে তোমরা হচ্ছে একটু চেক করে নিতে পারো। ঠিক আছে আপু, অন্য চ্যাপ্টারের রেকর্ডেড ভিডিওগুলো পাচ্ছি না। আচ্ছা এখন ঠিক হয়ে গেছে, আমি একটু সরে যাই, হ্যাঁ আমি একটু সরে যাই, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আবার ওই ব্লার হওয়ার আগে সবাই স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু তোমাদেরকে আলোচনা করে দিই। দেখো এখানে ফার্স্টে আমরা এটা দিয়েছি ইনপুট, এটাকে আমরা বলি মোট প্রদত্ত ক্ষমতা। এখান থেকে সে কিছু পরিমাণ ওয়েস্ট করে, যেটা হচ্ছে অপচয়কৃত ক্ষমতা, আর বাকিটা দিয়ে সে কাজ করতেছে, সেটা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা P1। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে P ইকুয়ালস আমরা লিখতে পারি P1 প্লাস P2, মোট প্রদত্ত ক্ষমতা ইকুয়ালস লভ্য কার্যকর ক্ষমতা প্লাস অপচয়কৃত ক্ষমতা। তাহলে এখানে আমাদের কর্মদক্ষতার কনসেপ্টটা কিভাবে আসছে, মোট প্রদত্ত ক্ষমতা যদি P হয় লভ্য কার্যকর ক্ষমতা হবে P1, মোট প্রদত্ত ক্ষমতা যদি 1 হয় লভ্য কার্যকর ক্ষমতা কত হবে, মোট প্রদত্ত ক্ষমতা যদি 100 হয় তাহলে লভ্য কার্যকর ক্ষমতা কত হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতার সূত্র হচ্ছে কর্মদক্ষতা ইকুয়ালস টু লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। ঠিক আছে, লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। আচ্ছা এখন ক্লিয়ার আপু? আচ্ছা সো আশা করি তোমরা অতক্ষণে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিয়েছো। সো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কর্মদক্ষতার কোনো একক আছে নাকি। নাম্বার 1 কোয়েশ্চেন, সবাই খাতার মধ্যে লিখো, কর্মদক্ষতার কোনো একক আছে নাকি। তো একটু খেয়াল করলে দেখো কর্মদক্ষতাটা কি, উপরে হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা, নিচে হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। তাহলে লভ্য কার্যকর ক্ষমতাকে আমি হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা দিয়ে ভাগ দিচ্ছি, অর্থাৎ এই দুইটা কি একই জাতীয় রাশির অনুপাত, তাই কর্মদক্ষতার কোনো একক নাই। এটা হচ্ছে আমার 1 নম্বর কোয়েশ্চেন, যে কর্মদক্ষতার কি কোনো একক আছে। কর্মদক্ষতার কোনো একক নাই, কারণ কর্মদক্ষতা হচ্ছে দুটি একই জাতীয় রাশির অনুপাত, উপরে লভ্য কার্যকর ক্ষমতা, নিচেও মোট প্রদত্ত ক্ষমতা, দুইটাই ক্ষমতা, দুইটাই যেহেতু একই জাতীয় রাশির অনুপাত তাই কর্মদক্ষতার কোনো একক নাই। আচ্ছা এখন আবার ঠিক হয়ে গেছে, নেটকে আমরা হচ্ছে পাত্তা দিব না। ঠিক আছে, নেটকে আমরা হচ্ছে কি করবো না, পাত্তা দিব না, আমরা আমাদের ক্লাস একদম ফুল রিদমে করব, নেট দেখা যাবে পাত্তা না পেয়ে একটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, বাজে কমেন্টকারীর মতো। ঠিক আছে, যে সকল জিনিস আমাদের লাইফে থাকবে নেগেটিভ যে জিনিসগুলো, ওগুলাকে আমরা একটু মানে কি করব, দেখেও না দেখার ভান করব। ঠিক আছে, এটা কিন্তু একটা কি বলতে পারো লেসন, লাইফ লেসন, যে আমাদের লাইফে সব কিছুই যে পজিটিভ থাকবে এমন কিন্তু না। ঠিক আছে, নেগেটিভ যে জিনিসগুলো থাকবে ওগুলো আমাদের চোখের সামনে আসবে, বাট ওগুলাকে আমরা কি করব, দেখেও না দেখার ভান করব, লাইফটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, লাইফটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা ব্লার যারা বলতেছো মাইক দিব একদম একদম ক্লিয়ারে, দেখো যে আমি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি, যাদের ব্লার তাদের নেটে প্রবলেম। ঠিক আছে, নেটকে পাতা না দিলে আপনি আমাদের কিভাবে পাবেন, যারা থাকার এমনিই থাকবে। ট্রু, ভেরি ট্রু, কারণ হচ্ছে আমি যখন নেট প্রবলেম থাকতেছে তখন আমি কিন্তু তোমাদের সাথে কথা বলছি, তাই না। নেট প্রবলেমের কারণে হয়তো বা দেখা যাবে বোর্ডটা ব্লার, বাট আমার কথা কি ব্লার, আমার কথা তো ব্লার না। তাহলে আমার কথা শুনে যার মনোযোগ আছে, যার এই ক্লাসটা একদম দরকার, যে এই ক্লাস থেকেই শিখতে চাচ্ছে, সে কিন্তু অবশ্যই আমার কথাটা শুনেই কিন্তু লিখবে। যখন ঠিক হয়ে যাবে বোর্ড, সে কী করবে, মানে খুব ফাস্ট সে হচ্ছে হয় স্ক্রিনশট নিয়ে নেবে, না হয় কি করবে সাথে সাথে লিখে ফেলবে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, আর আমরা হচ্ছে কমপ্লেইন সবাই কম করব, কমপ্লেইন আমরা হচ্ছে সবাই কম করার ট্রাই করব। ঠিক আছে, আচ্ছা
সো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। আমি প্রথমে একটা হচ্ছে তোমাদের সাথে কোয়েশ্চেন আলোচনা করলাম, সেটা হচ্ছে কর্মদক্ষতা, তাই না? যে কর্মদক্ষতার কোনো একক আছে নাকি। আর আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে কর্মদক্ষতা কি 100% হতে পারে নাকি। এটা কিন্তু হতে পারে না। কেন? কারণ আমরা যে ক্ষমতাটা দেই তাকে, সেই ক্ষমতার কিছু অংশ অবশ্যই ওয়েস্ট হিসেবে মানে ওয়েস্ট হয়ে যাবে। এই পৃথিবীতে 100% এফিশিয়েন্ট ইঞ্জিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি প্র্যাকটিক্যাল লাইফে, ঠিক আছে? সো আমরা যখন কি করব, মোট প্রদত্ত ক্ষমতাটাকে দিব, তাকে যখন আমি কিছু পরিমাণ শক্তি দিচ্ছি, সে কি করবে, সে হচ্ছে আমার কিছু পরিমাণ তাপ শক্তি তার অপচয় হবে। হ্যাঁ, কিছু পরিমাণ হতে পারে ওই ইঞ্জিনটা কি হয়ে গেছে, গরম হয়ে গেছে, মানে কিছু পরিমাণ শক্তি যে আমি তাকে দিয়েছি, সে কি করলো, সেটা তাপ শক্তি হিসেবে কিছু অংশ বের করে দিল, বাকিটা দিয়ে সে হচ্ছে কাজ করলো, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা সবাই হচ্ছে মনে রাখবো। তাহলে আমরা কি কি দেখলাম? প্রথমে দেখলাম ক্ষমতা কি, ক্ষমতার একক কি, ক্ষমতার মাত্রা কি, কর্মদক্ষতা কি, মোট প্রদত্ত ক্ষমতা এবং লভ্য কার্যকর ক্ষমতার মধ্যে পার্থক্য কি, কর্মদক্ষতা কি 100% হতে পারে, কর্মদক্ষতার কোনো একক নেই কেন, ঠিক আছে? মোটামুটি এগুলোর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না, যা বলেছি এগুলোর মধ্যেই কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য কিছু ট্রিক্স দিব আমি তোমাদেরকে। আচ্ছা, মনে করো তোমাদের কোয়েশ্চেনে অনেক সময় কিন্তু থাকে যে ইঞ্জিনটা হচ্ছে আমার এত কেজি ভরের বস্তুকে এতটুকু উচ্চতায় নিয়ে গেল। সো অনেকের মধ্যেই যে কনফিউশনটা থাকে, আচ্ছা এখানে আমি কোনো একটা বস্তুকে আমি এতটুকু উচ্চতায় নিয়ে গেলাম, কিছু পরিমাণ কাজ করলাম, সো এখান থেকে আমি যে ক্ষমতাটা পাবো সেটা কি আমার মোট প্রদত্ত ক্ষমতা নাকি লভ্য কার্যকর ক্ষমতা? তুমি জাস্ট চিন্তা করে দেখো, তুমি হচ্ছে একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে তুমি হচ্ছে তুলছো, লাইভের সময় যে কেন কল দেয় মানুষ। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমি কি করলাম, মানে নিচ থেকে একটা বস্তুকে আমি উপরের দিকে তুলছি বা যে কোনো কাজ করছি, অর্থাৎ আমি কাজ করতেছি এটা দিয়ে। তাহলে আমি কাজ করার কারণে এখান থেকে আমি যে ক্ষমতাটা পাবো সেটা আমার কি হবে, লভ্য কার্যকর ক্ষমতা, ঠিক আছে? তাহলে আমি যদি একটু বলি যে আমাদের ক্ষমতা ইকুয়ালস টু হচ্ছে W/T। তাহলে W সমান আমরা লিখতে পারবো mgh/T, ঠিক আছে? আমরা কিন্তু খুব ভালো মতো জানি W ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, Fs, তাই না? এখন F যদি আমি উপরে নিচে আসা যাওয়া করি তখন mg ইন্টু h/T। এটা কখন, যখন আমার মোশন বা গতিটা হচ্ছে উপরে নিচে। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে P ইকুয়ালস টু W/T। W সমান আমরা কি লিখতে পারি, Fs/T, আবার F ইকুয়ালস লিখতে পারি MAS/T। এটা আমার কখন, যখন মোশন হচ্ছে আমার ডানে বামে। এই জিনিসটা সবাই একটু মনে রাখবো, হ্যাঁ? যেমন আমাদের এই গতিটা হচ্ছে যখন এই দিক বরাবর আমি যাব, যদি তার মধ্যে কোনো ত্বরণ থাকে তখন সেই ত্বরণটা আমরা এখানে ইউজ করব। এখানে আমার ত্বরণ থাকবে আর এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S। আর এই জায়গাতে হচ্ছে আমি উপরে নিচে যাওয়া আসা করছি, এখানে আমার G থাকবে ত্বরণ হিসেবে আর আমার হাইট, ঠিক আছে? তাহলে এই জায়গায় যেটা হাইট, এই জায়গায় সেটা হচ্ছে সরণ, এই জায়গায় যেটা অভিকর্ষজ ত্বরণ, এখানে সেটা হচ্ছে শুধু ত্বরণ, সব একই, ঠিক আছে? আর এটা অবশ্যই কি লভ্য কার্যকর ক্ষমতা। তাহলে মোট প্রদত্ত ক্ষমতাটা তুমি কিভাবে বুঝবা, কোয়েশ্চেনে তোমাকে বলে দিবে যে মনে করো 1100 হর্স পাওয়ারের একটি মোটর, বা তোমাকে ধরো বলে দিবে যে 1100 ওয়াটের একটি মোটর, অর্থাৎ মোটরের গায়ে ওই ক্ষমতাটা হচ্ছে লেখা থাকে যে আমি এই মোটরের মধ্যে এতটুকু ক্ষমতা দিয়ে আমি এই মোটরটাকে কি করেছি, বানিয়েছি। এখন এখান থেকে কি আউটপুট তুমি পাবা, এটা কি তুমি কিভাবে কাজ করতেছো, কতটুকু কাজ করতেছো, কতটুকু ওয়েস্ট হচ্ছে সেটার উপর, ঠিক আছে? সো আমাদের কোয়েশ্চেনে যখন থাকবে যে এত ওয়াটের একটি মোটর বা এত হর্স পাওয়ারের একটি মোটর, সেটা হবে আমাদের মোট প্রদত্ত ক্ষমতা, ঠিক আছে? আশা করি আমরা সবাই ক্লিয়ার। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে আমাদের 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে 746 ওয়াট। এটা সবাই মনে রাখবো। এর বাইরে আমি কিছু দেখি না এই চ্যাপ্টার থেকে। এর বাইরে কি তোমরা কি কিছু দেখো, আমাকে একটু বলো তো। আর কিছু আছে? আপু অনেক ক্ষুধা লাগছে, আর আমি যে কিছু খাই নাই সেটার কি হবে? হ্যাঁ, আমি যে খাই নাই সেটার কি হবে? আচ্ছা, সো এই হচ্ছে আমার ক্লাস। সো এবার হচ্ছে আমি তোমাদের থেকে রেসপন্স নিব। মোটামুটি অনেকক্ষণ হয়তো বা ক্লাস হয়ে গেছে না? হ্যাঁ, 1.5 ঘন্টা হয়ে গেছে ক্লাস। আচ্ছা, 1.5 ঘন্টা ক্লাস হয়েও যারা একদম শেষ পর্যন্ত ছিল, তোমাদেরকে আসলে আমার কি বলবো, কৃতজ্ঞতা জানানোর থেকে সবচেয়ে বড় কথা যেটা,
মানে ক্লাস 9-10-এ পড়া অবস্থায় 1.5 ঘন্টা তুমি একটা ক্লাসের মধ্যে মনোযোগ রাখতে পারতেছো, খুবই বড় ব্যাপার, খুবই বড় ব্যাপার, ঠিক আছে? আমি এটার জন্য পার্সোনালি তোমাদেরকে কনগ্রাচুলেট জানাই, ঠিক আছে? কনগ্রাচুলেট করি আমি এটার তো মানে জাস্ট এই জিনিসটার জন্য যে এই বয়সে তুমি 1.5 ঘন্টার একটা ক্লাসে মনোযোগ রাখতে পেরেছো, ঠিক আছে? সো আজকের ক্লাসে আমি একদম ট্রাই করেছি, যেমন আমার কোর্সের যে নামটা ছিল যে A to Z কোর্স, আমি একদম A to Zই তোমাদেরকে বুঝিয়েছি। আমি তোমাদেরকে আজকের ক্লাসে যতগুলো কোয়েশ্চেন আমি তোমাদেরকে আলোচনা করেছি এর বাইরে কোয়েশ্চেন আসবে না, কোয়েশ্চেন আসেনি। আমি আমার বিগত 3 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমি আজকের এই ক্লাসটা নিলাম তোমাদেরকে, ফ্রি লাইভ ক্লাস। এতক্ষণ আমার নেওয়া হয়নি, এর আগে এই প্রথম আমি নিয়েছি, জাস্ট বিকজ এসএসসি 2021 যারা আছো তোমরা আসলে অনেক কিছুর মধ্য দিয়ে তোমরা কিন্তু গিয়েছো। তোমাদের এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে, সো এটার আসলে অনেক দিন পর হচ্ছে পরীক্ষা, অনেকের হয়তো বা ঠিক মতো প্রিপারেশন নেওয়া হয়নি। তোমাদের কথা চিন্তা করে আমার এতক্ষণ ধরে ক্লাস নেওয়া এবং সব কিছু আমি তোমাদেরকে পড়িয়েছি। আজকের ক্লাসটা আমি তোমাদেরকে যেভাবে নিয়েছি, প্রাইভেট ব্যাচগুলোতে আমি এইভাবে ক্লাস নেই, এইভাবে একদম শুরু থেকে ধরে ধরে যে হচ্ছে তোমরা এই জায়গা থেকে এই জিনিসগুলো পড়বা, বই থেকে এই জিনিসগুলো পড়বা, তারপর একদম ইন ডিটেলসে একক কীভাবে বের করে, মাত্রা কিভাবে বের করে, এক একটা টপিক থেকে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে, তোমরা কিভাবে আনসার করবা, বই থেকে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, এইভাবে প্রাইভেট ব্যাচগুলোতেই আমি একমাত্র কী করে গাইড করে থাকি। তোমাদের জন্য করার একমাত্রই উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদের লাভ। এটাতে আমার কিছু করাতে যদি তোমাদের লাভ হয় এটাতে আমার হচ্ছে সার্থকতা। আর হচ্ছে এই যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসের নোটগুলো আমরা সবাই আমাদের যেই গ্রুপটা আছে সেটা হচ্ছে, গ্রুপটার নামটা তো ভুলে গেলাম, সেরা কলেজ যে গ্রুপটা আছে ওই গ্রুপে তোমরা হচ্ছে নোট অবশ্যই সাবমিট করে দিবা। আজকে না হোক, আজকে তো অনেক লেট হয়ে গিয়েছে, অনেকের আবার ক্ষুধাও লাগছে বলে, অনেকের ঘুমও পাচ্ছে। সো আজকে না হোক কালকের মধ্যে, আমি কালকে একদম ফ্রি আছি, কালকে আমার কোনোই কাজ নেই, ইউনিভার্সিটিতেও আমার হচ্ছে যেতে হবে না। সো আমি কালকে বসে কিন্তু তোমাদের নোট সবগুলো হচ্ছে নিজে চেক করে দিব। সো তোমরা হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে, যদি কেউ থাকো, মডারেটর যদি কেউ থাকো, আমি তোমাকে হচ্ছে রিকোয়েস্ট করবো আমাদের যে গ্রুপটা আছে গ্রুপের লিঙ্কটা তুমি একটু কষ্ট করে আমাদেরকে কমেন্ট সেকশনে হচ্ছে দিয়ে দাও, যদি কোনো মডারেটর প্রেজেন্ট থাকো লাইভে। আচ্ছা, তো আমরা হচ্ছে ওই যে গ্রুপটা আছে ওই গ্রুপে আমরা নোট সাবমিট করবো। আচ্ছা, নোট সাবমিট করলে কি আমার লাভ? না, নোট সাবমিট করলে কিন্তু তোমাদের লাভ। কেন লাভ? তুমি যখন নোট সাবমিট করবা তোমার দেখা দেখি দেখবে যে আরেকজনও করবে, ঠিক আছে? তখন কি হবে, আরেকজন তার নোটের মধ্যে কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখতেছে এটা সম্পর্কে তুমি কিন্তু একটা কি পাবা, ধারণা পাবা। অনেক সময় হয় না এরকম যে আমি যা লিখেছি আমার থেকে আরেকটু সুন্দর করে গুছিয়ে লিখেছে আরেকজন। আমাদের যে এখনকার কোয়েশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে আমাদের 2টা কোয়েশ্চেন আমাদেরকে আনসার করতে হবে, 2টা ক্রিয়েটিভ। সো আমাদের এই কোয়েশ্চেনগুলো আমরা যতটা সুন্দরভাবে খাতায় আমরা হচ্ছে প্রেজেন্ট করতে পারবো আমাদের লাভ, আমাদের মার্কস তত ভালো আসবে। সো নোট চ্যালেঞ্জের একমাত্র থিম, একমাত্র উদ্দেশ্যই হচ্ছে এইটা যে তোমরা একজন আরেকজনের নোট দেখবা, তোমরা হচ্ছে দেখবা যে সে কীভাবে করতেছে, প্রেজেন্ট করতেছে। কারোর যদি ভুল হয় আপু তো ইনশাল্লাহ কী করবো, ধরাই দিব সেটা। সো তোমরা হচ্ছে কি হবে, একই সাথে তোমাদের লিখার প্র্যাকটিসটা হবে, তোমাদের লিখার প্র্যাকটিস হবে, তোমাদের প্রেজেন্টেশনের স্কিলটা বাড়বে। এই 2টাই রিজন, আর কোনো রিজন নাই। আরেকটা যেটা সেটা হচ্ছে এই যে আমাদের ক্লাসগুলো হচ্ছে আমাদের রুটিন দেওয়া আছে গ্রুপে, যদি কেউ এখন পর্যন্ত রুটিন না পেয়ে থাকো আমাদের ইনবক্সে তোমরা হচ্ছে মেসেজ করবা, আমাদের মডারেটর তোমাকে হচ্ছে রুটিন হচ্ছে দিয়ে দিবে। রুটিন তোমরা প্রিন্ট করাই নিবা, রুটিন প্রিন্ট করাই নিয়ে তোমরা হচ্ছে রেগুলার ক্লাসে হচ্ছে চলে আসবা। আজকে আমি তোমাদের লাইভ নিলাম, কালকে এই চ্যাপ্টারের ম্যাথের মানে ফুল একটা ম্যাথ ক্লাস আমি দিয়ে দিব রেকর্ডেড। ওই ক্লাসগুলো হচ্ছে তোমরা কালকে করবা, করে তোমরা হচ্ছে কি করবা, নোট যখন আমাকে দিবা, যদি কোনো প্রবলেম থাকে এটা শেষে তোমরা হচ্ছে আমাকে কি করলা, কোয়েশ্চেনগুলো লিখে দিলা, আমি তোমাদেরকে আনসার বলে দিলাম। এইভাবেই তো হচ্ছে, তাই না? কমিউনিকেশনটা তো এইভাবেই হচ্ছে। কারণ আমার বিশ্বাস এই ক্লাসগুলা সবাই করে, একদম ঢাকার বাইরে সবাই করে। এখন তো সবার কাছে ইন পার্সন গিয়ে আমার হচ্ছে ক্লাস করানো তো পসিবল না। সো অনলাইনে এফিসিয়েন্সি যতটুকু বাড়ানো যায় আমরা ততটুকুই হচ্ছে চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, ওকে, ম্যাথ এই যে বললাম ম্যাথ হচ্ছে কালকে আমি হচ্ছে আপলোড দিব, ঠিক আছে? ম্যাথ হচ্ছে কালকে আপলোড দিয়ে দিব, কোনোই প্রবলেম নাই, ম্যাথ হয়ে যাবে। আর এই পর্যন্ত মোট 5টা ক্লাস আপলোড দেওয়া হয়েছে বন্দি পাঠশালা পেজে। একদম শুরুতে একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টের মধ্যে তোমরা মোট 5টা ক্লাসের ভিডিও তোমরা পেয়ে যাবা।
সবাই ক্লাসগুলো করে ফেলবে। আমি জানি এখন এখানে যারা যারা প্রেজেন্ট আছো এর মধ্যেও তোমরা অনেকে হয়তো ওই ক্লাসগুলো করতে পারোনি, হয়তো বা তোমাদের সেই অ্যাক্সেসটা হয়নি। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বন্দি পাঠশালা পেজে প্লেলিস্ট একটা আছে, ওই প্লেলিস্টে গিয়ে মোট 5টা ভিডিও আছে প্লেলিস্টে, গিয়ে তোমরা করে ফেলবা, ঠিক আছে? ওই ভিডিওগুলো তোমরা যদি সুন্দর মতো করে দেখো, তোমাদের এই ম্যাথগুলো বুঝতে বা এখনকার ক্লাসগুলো বুঝতে তোমাদের খুব ইজি হবে। আর একটা ছোট্ট একটা টাস্ক, আমাদের এই ফ্রি কোর্সের ফ্রি প্রিমিয়াম কোর্স, প্রিমিয়াম কেন যেটা একটু আগেই বললাম, আমি এরকম ধরনের ক্লাস প্রাইভেট ব্যাচে নিয়ে থাকি, একদম ইন্ডিভিজুয়াল কেয়ার। সো আমাদের এটা কেন প্রিমিয়াম তোমরাই ডিসাইড করবা। ফ্রি কেন এটা একটু বলি, ফ্রিটা হচ্ছে যাতে সবাই এই ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? সো আমরা যখনই ক্লাসগুলো করব, আমরা অ্যাটলিস্ট একটু পরিমাণে ভালো কাজ করার ট্রাই করব। সেটা হচ্ছে 5 জনকে আমরা হচ্ছে কমেন্ট সেকশনে মেনশন করে দেব। 5 জনকে আমরা কি করতেছি, উদ্বুদ্ধ করতেছি ক্লাসগুলো করার জন্য, প্লাস মানে 5 জনকে আমি সুযোগ করে দিচ্ছি ফ্রি ক্লাসের মাধ্যমে কিছু শেখার জন্য, তাই না? খুব ছোট একটা ব্যাপার, বাট এর মাধ্যমে অনেকেরই কি হবে, বড় উপকার হবে, ঠিক আছে? আচ্ছা, অনেক কথাবার্তা বললাম, আমি একটু কমেন্ট নিয়ে আমি ক্লাসটা মোটামুটি শেষ করে দেব, ঠিক আছে? আচ্ছা, ম্যাথ করাবো বলেছি কালকে, ম্যাথের ক্লাস ফুল 1 ঘন্টার ক্লাস, একটা 1 ঘন্টা বা এরও বেশি ক্লাস আমি দিয়ে দিব। ম্যাথও যখন আমি করাবো, প্রত্যেকটা টাইপের, অবজেক্টিভ হোক সাবজেক্টিভ হোক, প্রত্যেকটা টাইপের ম্যাথ আমি ইনক্লুড করব। আমি ইচ্ছা করি একটা ক্লাসের মধ্যে থিওরি ম্যাথ দুটো ইনক্লুড করি নেই, কারণ এতে হবে কি, ফোকাস রাখা যাবে না। দেখো, একটা থিওরি ক্লাস নিতে গিয়ে আমার 1.5 ঘন্টারও বেশি সময় লেগে গেছে, বাট একটা ম্যাথ ক্লাস যদি আমি করাতে যাই এরকমই সময় লাগবে। 3 ঘন্টার একটা ক্লাস একটানা আমি করাতে গেলে তোমাদের কারোরই মনোযোগ থাকবে না, এর জন্য আমি এটাকে ভাগ করে নিয়েছি, ঠিক আছে? রুটিন কিভাবে পাবো, আমাদের গ্রুপে দেওয়া আছে, বন্দি পাঠশালা 9, 10 সেরা কলেজ প্রোগ্রাম, এরকম একটা গ্রুপ, মনে নেই আমার অ্যাকচুয়ালি গ্রুপের নামটা। যদি তোমরা এখন পর্যন্ত না জেনে থাকো, এই যে আমি যেই পেজ থেকে লাইভে আসছি, বন্দি পাঠশালা 9, 10 এসএসসি সেকশন, সেখানে ইনবক্সে গিয়ে তোমরা হচ্ছে কমিউনিকেট করলেই তোমাদেরকে রুটিন দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, আর কারো কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে করতে পারো, না হলে আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, ঠিক আছে? আচ্ছা, ক্লাস রুটিন পাইনি, আমি তোমাদেরকে বলে দিয়েছি কিভাবে তোমরা পেতে পারো। কালকে 9টায় হবে ইনশাল্লাহ, 9টায় প্রত্যেক দিন ক্লাস 9টা বাজে। সো আজকের ক্লাস করায় আমি পার্সোনালি অনেক বেশি আনন্দিত, কারণ আমার সাথে এতগুলো স্টুডেন্ট ক্লাস করতেছে, এতগুলো স্টুডেন্ট একই সাথে উপকৃত হচ্ছে। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। ক্লাস কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা সবাই জানাবা। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।